আবার বাংলার বাতাসে বারুদের গন্ধ। নির্বাচন পরবর্তী হিংসা থামার কোনো লক্ষণই নেই। সন্দেশখালির পর ভাটপাড়া। নতুন থানা উদ্বোধনের 1 ঘন্টা আগে গুলি বোমার লড়াই, 2 জনের মৃত্যু। থানা উদ্বোধনে যেতে গিয়েও মাঝ রাস্তা থেকেই ফিরতে হলো খোদ ডিজিকে। অভিযোগ পুলিশ গুলি চালিয়েছে। ডিজি বলছেন পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে কিনা সেটা তদন্ত সাপেক্ষ। গত 1 মাসে শুধু ভাটপাড়া এলাকায় 7 জনের মৃত্যু হয়েছে। তবে সংঘর্ষ কেবলমাত্র ভাটপাড়া কাঁকিনাড়ার মধ্যে সীমাবদ্ধ নেই। মুখ্যমন্ত্রী কাটমানির টাকা ফেরতের নিদান দেওয়ার পর থেকে বিভিন্ন জায়গায় শুরু হয়েছে কাটমানি বিক্ষোভ। আক্রান্ত হচ্ছেন তৃণমূলের নেতারা। সে আলোচনায় যাওয়ার আগে আসুন একবার শুরুতেই দেখে নি ভাটপাড়ায় সারাদিন ঠিক কি হলো, কেন প্রাণ ঝরল দুজনে, কি ভূমিকা ছিল পুলিশের। দেখুন। এ যেন যুদ্ধক্ষেত্র। সন্ত্রস্ত ভীত সাধারণ মানুষ। মুড়ি মুড়কির মতো বোমাবাজি, গুলি, কাঁদানে গ্যাস। রাস্তায় এখানে সেখানে পড়ে বোমার খোল। উদ্ধার গুলি ভর্তি পিস্তল। তাজা রক্তে ভিজে রাস্তা, ফের ঝরল প্রাণ। গুলি বোমা মৃত্যুতে ফের রণক্ষেত্র ভাটপাড়া কাঁকিনাড়া। আমরা রয়েছি আর্য সমাজ মোড়, শুনশান রাস্তা, ঘোষপাড়া রোড একেবারে শুনশান, কার্যত কারফিউর চেহারা নিয়েছেন। রাস্তাঘাটে লোকজন কম, দোকানপাট বন্ধ, একেবারে নির্জন জায়গা হয়ে গেছে। কেননা সকাল থেকে যেভাবে উত্তপ্ত হয়েছে কাঁকিনাড়া, দফায় দফায় বোমাগুলির লড়াই। আইন শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে বৃহস্পতিবারই ভাটপাড়ায় নতুন থানার উদ্বোধন হওয়ার কথা ছিল, কিন্তু তার আগে সকাল থেকে রণক্ষেত্র হয়ে ওঠে ভাটপাড়া কাঁকিনাড়ার বিস্তীর্ণ এলাকা। পুলিশ সূত্রে জানা গেছে এদিন নতুন থানা থেকে মাত্র 100 মিটার দূরে কাঁকিনাড়ার কাছারি গেটের কাছে 4 ও 5 নম্বর রেল সাইডিং, নয়াবাজার সহ আশপাশের এলাকায় দুষ্কৃতীদের মধ্যে বোমাবাজি শুরু হয়। এলোপাথারি গুলি চলে, গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় 2 জনের। গুলিবিদ্ধ হয়ে আরও একাধিক ভর্তি হাসপাতালে, যার জেরে কার্যত বন্ধের চেহারা নিয়েছে গোটা এলাকা। ভীত সন্ত্রস্ত মানুষ আতঙ্কে বাড়ির বাইরে বেরোতে ভয় পাচ্ছেন। আমরা রয়েছি কাকিনাড়া জুট মিল লাইন। এখানে গত 1 মাস ধরে উত্তপ্ত, বারবার দুষ্কৃতী হামলার ঘটনা ঘটছে এবং জনজীবন ব্যাহত হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দুষ্কৃতীরা বোমা গুলি মজুত করে রেখেছে, অথচ পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। সকাল থেকে শুরু বোমাবাজি, রাস্তায় নামে র্যাব, কমব্যাট ফোর্স ও স্ট্র্যাকো বাহিনী। দুষ্কৃতীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ, ওঠে গুলি চালানোর অভিযোগ। আমি দেখলাম প্রথম টিয়ারশেলে গ্যাস ফাটালো, 2 মিনিট পরেই ঝাপা ঝাপ গুলি চালাতে আরম্ভ করলো। এতটুকু আমার মনে হচ্ছে অজয় ঠাকুর নেতৃত্বে পুলিশ গুলি চালিয়েছে। র্যাব গুলি চালিয়েছে, ব্লু ড্রেস পরে র্যাব যে থাকে, র্যাব और जो ग्रीन ड्रेस पड़े থাকে स्कॉर्पियो वो न्यू गोली चाली देखी। उधर से झगड़ा हुआ, उधर से झगड़ा होते होते फिर पुलिस लोग यहाँ पर आदमी लोग जुट गया, भाटपाड़ा से हुआ। उसका बाद इधर आया, बस पुलिस लोग भागा हुआ, बस पुलिस लोग गोली मार दिया। এখানে কিন্তু একটা শাটারের মধ্যে কিন্তু এই দাগ, অর্থাৎ যে স্প্লিন্টার রয়েছে সেই স্প্লিন্টারের দাগ অর্থাৎ পুরো এই জায়গায় কেটে গেছে। পুলিশ সূত্রে অবশ্য দাবি শূন্যে গুলি চালানো হয়েছে। এরই মধ্যে সংঘর্ষে আহতদের উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। ব্যারাকপুর বিএন বসু হাসপাতালে মৃত ঘোষণা করা হয় রামবাবু সাউ নামে এক যুবককে। পরে কলকাতা অ্যাপোলো হাসপাতালে ধর্মবীর সাউ নামে আরও এক ব্যক্তিকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। ঝগড়া হয়েছিল, ওদিকে গিয়েছিল, গলি লাগিয়ে গেছিল। কোথায় গিয়েছিল? কাছারি রোডে। বেলা গড়াতেই অঘোষিত বন্ধের চেহারা নেয় গোটা এলাকা। রাস্তা থেকে উদ্ধার হয় বোমা, বেআইনি আগ্নেয়াস্ত্র। আমি দাঁড়িয়ে রয়েছি ঘোষপাড়া রোডের ওপরে এবং ঠিক এই জায়গায় কিন্তু দফায় দফায় সকাল থেকে সংঘর্ষ হয়। প্রায় 1.5 থেকে 2 ঘন্টা বোমাবাজি, গুলি চালানোর ঘটনা হয়। এখনও আমরা দেখতে পাচ্ছি, তুমি দেখতে পাচ্ছ ফুটপাতে একটি কৌটো বোমা, তুমি দেখতে পাচ্ছ এখনও কিন্তু এই জায়গায় পড়ে রয়েছে। এরই মধ্যে কাঁকিনাড়া বাজারে গন্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ব্যারাকপুর কমিশনারেটের জোন 1-এর অ্যাসিস্ট্যান্ট কমিশনার। সেখানে তার গাড়ির ওপর অতর্কিতে হামলা চালায় দুষ্কৃতীরা। ভাঙচুর করা হয় এসিপির গাড়ি। পরিস্থিতি উদ্বেগজনক হয়ে ওঠায় ভাটপাড়া কাঁকিনাড়া থানা এলাকায় 144 ধারা জারি করে প্রশাসন। আমাদের সূচিত করা হচ্ছে যে এতটা এলাকায় 144 ধারা জারি করা হয়েছে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে বিশেষ দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে এডিজি দক্ষিণবঙ্গ সঞ্জয় সিংহকে। এডিজি ইনচার্জ অফ ব্যারাকপুর পুলিশ কমিশনারেট হিসেবে শ্রী সঞ্জয় সিং স্পটে ছুটে যাচ্ছেন। সেকশন 144 ভাটপাড়া এবং জগদ্দল পুলিশ স্টেশন এবং লাগোয়া এলাকায় লাগু করা হচ্ছে
ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন অবিলম্বে রেস্টোর করে স্বাভাবিক জনজীবন ফিরিয়ে আনার জন্য আমরা আশা করি কি ইমিডিয়েট এখন সব কিছু কন্ট্রোলে থাকবে আর আমি পাবলিককেও আপিল করব আপনার দিয়ে কি যদি কোনো খবর থাকলে আইনকে হাতে নেবেন না, আমাদেরকে খবর দিন, পুলিশ অ্যাকশন নেবে। আর এডিজি সাউথ বেঙ্গল আছে মিস্টার সঞ্জয় সিং, উনি এখানে থাকবেন এখন। আর এই সংঘর্ষের মাঝে পড়ে যারা ভুগছেন সেই সাধারণ মানুষের একটাই প্রশ্ন, কবে বন্ধ হবে এই রাজনৈতিক হিংসা হানাহানি? সমীরণ পাল ও প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ। আমি এই অনুষ্ঠানের শুরুতেই একটা কথা প্রত্যেক বক্তাকে বলে নিতে চাই, সেটা হচ্ছে যখন অনুষ্ঠান শুরু করছি তখনও যথেষ্ট উত্তেজনা রয়েছে, দুজনের প্রাণ গেছে, বহু মানুষ আশঙ্কাজনকভাবে কার্যত মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। আমি নিশ্চিত যে দায়িত্বশীল নেতা এবং অবশ্যই দায়িত্বশীল নাগরিক হিসেবে কেউ এমন কিছু বলবেন না যাতে বাড়তি উত্তেজনার সৃষ্টি হয় কিংবা অশান্তিতে ইন্ধন লাগে। আমি নিশ্চিত যে এই আবেদন আপনারা প্রত্যেকে রাখবেন। আমি তাপসদাকে দিয়ে শুরু করব, রাজ্যের মন্ত্রী। তাপসদা, 11:30টায় উদ্বোধন, 10:30 থেকে একটানা বোমা, গুলি, পুলিশের গুলির অভিযোগ, 1 ঘন্টা 2 ঘন্টা ধরে এই গন্ডগোল চলল। আপনাকে আমি একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যাই। 19শে মে থেকে 20শে জুন আমি পরিসংখ্যান দেখছিলাম, শুধু একটা এলাকায় আমাদের রাজ্যে 7 জনের মৃত্যু হয়েছে। আমি বিজেপি তৃণমূল জানি না, হিন্দু মুসলমান জানি না, প্রশাসন কি করছে, কেন কন্ট্রোল পাওয়া যাচ্ছে না? কলকাতা থেকে মাত্র 1.5 ঘন্টা রাস্তা ভাটপাড়া, এই মৃত্যু মিছিল আটকানো যাচ্ছে না? তাপসদা, না, কলকাতা থেকে 1.5 ঘন্টা সেটার জন্য নয়, ব্যারাকপুরটা এমনিতেই এখন পুলিশ কমিশনারেট। আজকেই সিপি বদল হয়েছে এই ঘটনার পর। আমি জানি না সিপি বদল সমাধান সূত্র এনে দেবে কিনা। বিষয়টা হলো যে সরকার নিয়ন্ত্রণে আনার জন্য তুমি যে কথা প্রথমে বলেছো, খুবই ভালো কথা বলেছো। আমিও সেটা ভাবছিলাম যে আমাদের আজকে এই স্টুডিওর বিতর্ক, আমাদের মন্তব্য বা সেটা যেন তরজায় পরিণত না হয়, সেটাতে যেন কোনো পক্ষই উৎসাহিত না হয়। আমরা বিচার বিবেচনা প্রসূত এবং পরিবেশকে শান্ত করবার জন্যেই আজকের এই বিতর্ক সভা থেকেও আবেদন জানাবো, একদম অবশ্যই, এবং নিজেরাও সংযতভাবে। একটা জিনিস বলুন, থানার 100 থেকে 150 মিটার রেডিয়াসের মধ্যে এই গোটা গন্ডগোল, কখনো কখনো পরিস্থিতি এরকম হয়। এর আগেও বাংলায় আমরা এ ধরনের পরিস্থিতি দিয়ে দেখিনি তা নয়। আমরা মিড 60 দেখেছি, লেট 60 দেখেছি, মিড 70 দেখেছি। আমরা 34 বছরের আমাদের আগে যেই 8 বছর আগের যে শাসন ব্যবস্থা ছিল, তখনও আমরা বেশ কিছু জায়গায় আমরা লক্ষ্য করেছি। 2009 থেকে 11 দেখেছি। হ্যাঁ, 2009 থেকে 11 আমরা দেখেছি। আমি সেগুলোতে যেতে চাই না, ফিরতেও চাই না। শুধু আমি এটা বলবো যে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার জন্যে সরকারের যে ভূমিকা ছিল, যে আরেকটা নতুন থানা করা নির্বাচনের পর ওই জায়গায়, ওর আশপাশে জায়গায়, এবং আজকে নিয়ে 7টা, এর আগেও ভাটপাড়া আমরা গেছি। তো সেইখানেই থানার উদ্বোধনের ঠিক আগে, জাস্ট অন দ্য ইভ অফ থানা ইনগরেশন এই ধরনের ঘটনা ঘটল। আমার প্রথম কথাটাই হবে যে রাজ্যে যে বারুদ, আগ্নেয়াস্ত্র, মানে যেগুলো আনঅথরাইজড দুষ্কৃতি, যে দুষ্কৃতীরা 8 বছর ধরে যারা অবদমিত ছিল বা যারা নিয়ন্ত্রণের মধ্যে ছিল বা যারা উৎসাহিত হচ্ছিল না, তারপরে রয়েছে প্ররোচনা, তারপরে রয়েছে বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য, এইগুলো সমস্ত। এই উস্কানি এবং প্ররোচনায় আমি আসবো, কিন্তু তার আগে আপনি 8 বছর যেহেতু তুললেন, 8 বছর ধরে আপনারা ক্ষমতায়। আজকে স্বরাষ্ট্র সচিব বলছেন আউটসাইডারদের তত্ত্ব, উনি বলছেন বহিরাগত উপাদান। তো আমি বলছি গত 1 মাস ধরে 7টা মানুষ তো চলে গেল। আমি বলছি আমার দুটো প্রশ্ন তাপসদা, এক হচ্ছে বহিরাগত উপাদান ঢুকলো কি করে, প্রশাসন কি করছিল, এবং 2 হচ্ছে কত অস্ত্র এবং দায় আমরা এড়াতে পারি না। সরকারি দল হিসাবে, শাসক দল হিসাবে, প্রশাসন আমাদের হাতে, আমরা দায় এড়াতে পারি না। কিন্তু এটাও ঘটনা যে শুধুমাত্র শাসক দল আর কোনো রাজনীতি যারা করে, রাজনৈতিক দল এবং রাজনৈতিক কর্মী নেতৃবৃন্দ তো আরো পরের কথা, তাদের একটা বিশেষ দায়িত্ব, সামাজিক দায়িত্ব, রাজনৈতিক দায়িত্ব, নৈতিক দায়িত্ব থাকে, এবং সকলকে সেটা পালন করতে হয়। নিশ্চয়ই শাসক দলের দায় রয়েছে, আর কারোর দায় নেই। এই যে ব্যারাকপুর, আমি ঠিক এই আর কারোর দায় নেইতে রাজুতে আসবো। রাজু, ব্যারাকপুর পুরোপুরি বিজেপির রাজনৈতিক ভাবে আমি যদি দেখি, এমপি আপনাদের, এমএলএ আপনাদের, পুরসভাগুলো এক এক করে বিজেপি নিয়ে নিয়েছে। অশান্তির দায় তো তাহলে নিতে হবে। প্ররোচনার কথা বলছেন তাপস রায়। বছিরহাট এমএলএ এমপি কার? তৃণমূলের। এমএলএগুলো কার? অধিকাংশ তৃণমূলের। পঞ্চায়েত সমিতিগুলো কার? তৃণমূলের। পৌরসভাগুলো কার? তৃণমূলের।
দায় কাদের? রাজ্যের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন পুরোপুরি সরকারের। আমি যে কথাটা বলতে চাই, যে রাজ্যের মুখ্যমন্ত্রী দুদিন আগে সাংবাদিক সম্মেলন করলেন, আগে তাপসদা আমাদের বললো, আপনিও বললেন, আগে মুখ্যমন্ত্রীকে বারণ করুন তিনি জানি উস্কানিমূলক কিছু না বলুন। তিনি বললেন কোনো রং দেখে কিছু করবে না, তার মানে ধর্ম দেখে করো, তাই তো হচ্ছে। ধর্ম দেখে করো। আজকে কারা গুলি খেলো, কারা আহত হয়েছে? সমস্ত হিন্দুরা আহত হয়েছে, কোনো মিস ইন্টারপ্রিটেশন নয়, পুরো ধর্ম। আপনার মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলছে পদবী দেখে চিকিৎসা করে, আপনি কি জাস্টিফিকেশন করছেন? আমাকে বলতে হবে, আপনি পরে বলবেন। আমি আজকে দেখুন না, পুরো হিন্দুরা আজকে মারা গেছে, হিন্দুরা আজকে সব হাসপাতালে রয়েছে। তার থেকে বড় কথা সুমন দা, দেখুন মুখ্যমন্ত্রী যখন বলছিলেন যে মুসলিম মারা গেছে, আমি ইন্টারভিউ এর মধ্যে তাকে বললাম যেটা আমার ভালো লাগছে না, মারা গেছে তো মানুষ, হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, আমি দুজনকেই বলছি। দেখুন, ক্ষমতা পুনরুদ্ধারের নাম করে যেভাবে মুখ্যমন্ত্রী পুলিশের প্রয়োগ করছে, মাফিয়াদের প্রয়োগ করছে, আমাদের তো শঙ্কা হচ্ছে। আজকে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণর এবং পরমহংসদেব, আমাদের চৈতন্যদেব থেকে বিবেকানন্দ আরম্ভ করে যে সভ্যতার ধারক বাহক, সেই সভ্যতাকে আমাদের মনে হচ্ছে মুখ্যমন্ত্রী ধ্বংস করতে চাইছে। আর কাদের নেতৃত্বে নামিয়ে দিয়েছে? শেখ শাহজাহানদের। মানুষ কিন্তু প্রতিরোধ করবে। এইখানে আমার একটা প্রশ্ন থাকবে, প্রতিরোধেই তো আসবো, কিন্তু আমি জানি না বুঝে বললেন না বুঝে বললেন। আজ যে অর্জুন সিং দিল্লিতে বললেন যে নন্দীগ্রামের কায়দায় আন্দোলন শুরু হবে, এটা কিন্তু নন্দীগ্রামের কায়দায় আন্দোলনটা রাজ্যের যারা শান্তি চান, খুব একটা ভালো কথা, ইতিবাচক কথা নয়। যে ঘটনা ঘটছে, এটা গণহত্যা হচ্ছে, গণহত্যা করা হচ্ছে। আপনি প্রত্যেকটা আমাদের রাজ্যে মারা গেছে, পুলিশের গুলিতে মারা গেছে না, তদন্ত সাপেক্ষ কি? আপনি দাড়িভিটের উদাহরণ আছে আমাদের কাছে, যেখানে সারা গ্রামবাসীরা দেখছে ছাত্ররা পুলিশের গুলিতে মারা গেছে। মুখ্যমন্ত্রী ইটালি থেকে বলে দিচ্ছে যে না, পুলিশের গুলিতে মারা যায়নি। কারণ ক্ষমতা আছে মুখ্যমন্ত্রীর ওপর কথা বলা, একটা ক্ষমতা আছে। ইনফ্যাক্ট তাপস, টু বি ফেয়ার, যেটা বোমার অংশ বলে প্রকাশ দেখাচ্ছিল, আমার কিন্তু দেখে 303 গুলির দাগ মনে হলো ওই শাটারের ওপর। ওই রকম শার্প কাট কিন্তু স্প্রিন্টারের হওয়া উচিত নয়। আমি দ্রুত একবার দেখবো যে আজকে দিল্লিতেও এই ঘটনার রেশ পৌঁছয়, কি বলেছেন অর্জুন সিংহ, তৃণমূল কংগ্রেসের নেতারা এবার ঠিক কি বলছেন, এই দেখুন। কাঁকিনাড়ায় বোমাবাজি, গুলিবিদ্ধ হয়ে মৃত্যু দুজনের। কিভাবে মৃত্যু তাই নিয়েই এখন জোর তরজা। স্থানীয়দের দাবি মৃত্যু হয়েছে পুলিশের গুলিতে। फायरिंग तो हम लोग यहाँ पे खड़े थे, तो उधर से स्टार को, बंगाल पुलिस के स्पेशल फोर्स स्टार को, वहाँ से सिर्फ गोली। আপনি নিজে চোখে দেখলেন যে পুলিশ গুলি চালাচ্ছে? পুলিশ একদম ডাইরেক্ট একদম গুলি চালিয়েছে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পাল্টা দাবি, পুলিশ শূন্যে গুলি চালিয়েছে। কার গুলিতে মৃত্যু হয়েছে সেটা তদন্ত সাপেক্ষ। যথারীতি এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। পুলিশ একদম ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ওই ছেলেটার মাথার উপরে গুলি মেরে দিয়ে একদম একদম এই জায়গাটা গুলি লেগেছে। এই পুরোপুরি রাজনীতি করছে পুলিশকে দিয়ে মমতা ব্যানার্জি, আর পুলিশের কিছু অফিসার, পেটুয়া অফিসারদেরকে আনা হয়েছে। সেখানে অজয় ঠাকুর আছে, তন্ময় রায়চৌধুরী আছে। যে তন্ময় রায়চৌধুরী আপনার মনে হচ্ছে নন্দীগ্রামে প্রথম গুলি চালানো অর্ডার দিয়েছিল, সেই তন্ময় রায়চৌধুরী নিজের চাকরি বাঁচাবার জন্য এইসব কাজ করছে। বলা হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্ররোচনায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ লেলিয়ে দিয়েছে। সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি জুনিয়র ডাক্তারদের মুভমেন্টে পুলিশ লেলিয়ে দেননি, যিনি জঙ্গলমহল শান্ত করতে প্রশাসনকে কাজে লাগিয়েছেন, দার্জিলিংয়ের পাহাড় শান্ত হয়েছে। আমি মনে করি দিস ইজ দ্য নিড অফ দ্য আওয়ার। এই মুহূর্তের প্রয়োজন হচ্ছে ভাটপাড়ায় একেবারে কঠোরতম মোকাবিলার প্রয়োজন এসছে। ঘটনার দায় নিয়ে বিজেপি ও তৃণমূলের মধ্যে চাপানুতর তুঙ্গে। দেখো, ভাটপাড়া ইলেকশন থেকেই চলছে, ঠান্ডা হতে দেওয়া হচ্ছে না। কেবল রাজনৈতিক স্বার্থে আর অস্তিত্ব রক্ষার জন্য, জায়গা দখলের জন্য পুলিশকে দিয়ে বারবার এটা করানো হচ্ছে, পুলিশকে দিয়ে গুলি চালানো হয়েছে। আর এই ঝামেলা আপনাদের থামবে বলে আমার মনে হচ্ছে না, কারণ এর পিছনে হাওয়া দেওয়া হচ্ছে। হেরে যাওয়াটাকে ওরা গ্রহণ করতে পারছে না, তাই এইভাবে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছেন। 23 তারিখে রেজাল্ট বেরিয়েছে, 23 তারিখে সন্ধ্যাবেলা থেকে আরম্ভ হচ্ছে মারামারি, তাণ্ডব। মারামারি মানে একতরফা মারামারি করা, আমরা মারামারি করছি না, একতরফা করছি। ভারতীয় জনতা পার্টির লোকেরা, ভারতীয় জনতা পার্টির দুটো ভাগ হয়েছে, নব্য বিজেপি, একটা পুরাতন বিজেপি। পুরাতন বিজেপিটা চাইছেই। ভাটপাড়া কাঁকিনাড়ায় লাগাতার রক্তপাতের ঘটনা নিয়ে সক্রিয় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এলাকায় বিজেপি সংসদীয় প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তারা।
एक भारतीय जनता पार्टी संसदीय दल की कमेटी भाटपारा बैरकपुर भेजेंगे और ये जो पुलिस ने गोली चलाई है, जिन लोगों की मृत्यु हुई है उन परिवार से भी मिलेंगे और वहाँ की पूरी रिपोर्ट मंगाकर हम गृह मंत्री को सौंपेंगे। যাক যেতেই পারে, কিন্তু তারা যেন গিয়ে বায়াসড রিপোর্ট তারা যেন না দেয়, এটাই আমাদের কাছে বক্তব্য। আমরাও গেছি, আগামী দিনে আমরাও যাব, কিন্তু তারাও সেখানে যাওয়ার পরে তারা যেন দেখে, তারা যেন শোনে। তার কারণ হচ্ছে একতরফা যেন কোনো রিপোর্ট তারা যেন না দেয়। এটা আমার একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার আবেদন থাকবে। ভাটপাড়া কাকিনাড়ার এই অবস্থার জন্য তৃণমূল বিজেপি দুপক্ষকেই দায়ী করেছে সিপিএম ও কংগ্রেস। ন্যূনতম কাজ মুখ্যমন্ত্রীর অবিলম্বে সর্বদলীয় সভা ডাকুন। আপনি একা পারছেন না, মানুষের মৃত্যু মিছিল হচ্ছে, আপনি একা পারছেন না, অবিলম্বে সর্বদলীয় সভা ডাকুন। এবং আমার ধারণা আমাদের বিধায়ক দল হিসেবে 1-2 দিনের মধ্যে ওখানে যাওয়া উচিত। এই জিনিস চলতে পারে না, মানুষের কাছে শান্তির বার্তা পৌঁছানো উচিত। সারা পশ্চিমবঙ্গ জ্বলছে, সারা পশ্চিমবঙ্গে খুন জখম রাহাজানি এবং একে অপরকে দোষারোপে দোষীর কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। এই রাজনৈতিক চাপার উত্তরে আইন শৃঙ্খলা আসে না। এদিন নবান্নের বৈঠকে ডিজি, এডিজি, আইন শৃঙ্খলা, মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী বলেন 72 ঘন্টার মধ্যে ভাটপাড়াকে স্বাভাবিক করুন, রং না দেখে গ্রেফতার করুন দুষ্কৃতীদের। মুখ্যমন্ত্রীর প্রশ্ন, পুলিশের খাতায় যেসব দুষ্কৃতীর নাম রয়েছে তারা কিভাবে এলাকা দাপাচ্ছে, বহিরাগত দুষ্কৃতীরা কিভাবে ভাটপাড়া জগদ্দলে ঢুকছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ, দ্রুত বেআইনি অস্ত্র উদ্ধার করতে হবে, সড়ক পথে নাকা তল্লাশির পাশাপাশি নদীপথেও নজরদারি বাড়াতে হবে। প্রাণহানি চলছে, সেই সঙ্গে তাল মিলিয়ে রাজনৈতিক চর্চাও চলছে। এর শেষ কবে? আদৌ কি এর শেষ হবে? প্রশ্ন সাধারণ মানুষের। বিজেন্দ্র সিংহ, আশাবুল হোসেন ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আলোচনার ঠিক এই অংশে আমি আপনাদের সামনে দুটো সিসিটিভি ফুটেজ রাখবো, একটা 19শে মে আর একটা 17ই জুন। এই ফুটেজটা আমি শুরুতে যখন বলছি 19শে মে এবং 17ই জুনের ফুটেজ, তার কারণ এই 19শে মে থেকে 20শে জুন অবধি 7 জন মানুষের মৃত্যু হয়েছে। আর এই ফুটেজ প্রমাণ করছে যে এই যে অশান্তি, এই যে বোমাবাজি, এই যে আগ্নেয়াস্ত্র হাতে দুষ্কৃতীদের তাণ্ডব, এটা একদিনের কিংবা এক বেলার ঘটনা নয়, এটা কার্যত প্রতিদিনের ঘটনা। দুষ্কৃতীদের মুক্তাঞ্চল হয়ে গেছে এই ভাটপাড়া কাকিনাড়া। কিন্তু কেন এই পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ পাওয়া যাচ্ছে না, আমি সেই প্রশ্নে আসবো। তার আগে দেখুন 19শে মে এবং 17ই জুনের সিসিটিভি ফুটেজ। বেলাগাম সন্ত্রাস, অবাধ রক্তপাত, একের পর এক মৃত্যু। অনেকেই বলছেন কার্যত দুষ্কৃতীদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে ভাটপাড়া। আর পরিস্থিতি যে কতটা ভয়ঙ্কর তা বোঝা যাচ্ছে সাম্প্রতিক এই দুটি সিসিটিভি ফুটেজে। প্রথম ফুটেজটি গত 19শে মে। ওই দিন ভাটপাড়া বিধানসভার উপনির্বাচনে দফায় দফায় সংঘর্ষ হয় তৃণমূল ও বিজেপির মধ্যে, ব্যাপক বোমাবাজি হয় এলাকায়। সেদিন ভাটপাড়ার অলিগলিতে যেভাবে দুষ্কৃতীরা দাপিয়ে বেরিয়েছে তার প্রমাণ এই সিসিটিভি ফুটেজ। এই দেখুন, রুমাল আর গামছা দিয়ে মুখ ঢাকা এই যুবকদের, কারো হাতে রিভলভার, কারো হাতে ইট, টার্গেট ল্যাম্পপোস্টে বসানো পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরা। এর মধ্যেই মই নিয়ে হাজির কয়েকজন। তরতর করে মই দিয়ে উঠে সিসিটিভি ক্যামেরা ভাঙার চেষ্টা করতে দেখা যায় এক যুবককে। এভাবেই পুলিশের অনুপস্থিতিতে ভাটপাড়ার গলিতে সন্ত্রাস চলেছিল সেদিন। শূন্যে গুলি চালিয়ে এলাকার মানুষকে ঘরবন্দি করে রেখেছিল দুষ্কৃতীরা। কিন্তু ভোট শেষ হয়ে গেলেও ভাটপাড়ার ভয়ঙ্কর পরিস্থিতি যে বিন্দুমাত্র বদলায়নি তার প্রমাণ দুদিন আগেকার এই সিসিটিভি ফুটেজ। এই ফুটেজেও দেখা যাচ্ছে একদল মুখ ঢাকা দুষ্কৃতী এলাকা দাপিয়ে বেড়াচ্ছে, হাতে বড় বাঁশ, টার্গেট সেই ক্লোজ সার্কিট ক্যামেরা। বাঁশ দিয়ে মেরে পরপর দুটি ক্লোজ সার্কিট ক্যামেরা ভেঙে দেয় দুষ্কৃতীরা। স্থানীয় বাসিন্দাদের দাবি, এভাবেই দিনের পর দিন ভাটপাড়া কাকিনাড়া এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে দুষ্কৃতীদের দল। সাধারণ মানুষ রাস্তায় বেরোতে ভয় পাচ্ছেন। এলাকার বাসিন্দাদের প্রশ্ন, কেন এত রক্তপাতের পরও বেআইনি অস্ত্র উদ্ধার করতে পারল না পুলিশ? কেন দুষ্কৃতীদের চিহ্নিত করে উপযুক্ত পদক্ষেপ করতে পারছে না প্রশাসন? কাদের মদতে চলছে এই দুষ্কৃতী রাজ? নেপথ্যে কার হাত রয়েছে? গুলি কে চালালো? পুলিশ চালালো স্যার। পুলিশ? হ্যাঁ স্যার। ভাটপাড়ায় অশান্ত পরিস্থিতির জন্য তৃণমূলকে দোষার পাশাপাশি পুলিশকেও প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিচ্ছে বিজেপি। এক শ্রেণীর পুলিশের অফিসাররা যারা এখনো তৃণমূলের দালালি করছেন, সংবিধান না মেনে, আইন না মেনে কাজ করছেন,
তাদের বিরুদ্ধে কিন্তু আমরা তদন্ত কমিশন বসাবো, আর সেখানে দোষী সাব্যস্ত হলে আমরা আদালতে নিয়ে যাব, কাউকে ছাড়বো না। পাল্টা ভাটপাড়া ভয়ঙ্কর হয়ে ওঠার জন্য অর্জুন সিং এর নেতৃত্বাধীন বিজেপিকে দায়ী করছে তৃণমূল। বিজেপি খুব তাড়াহুড়ো করছে, দে আর ইন এ হারি। পশ্চিমবাংলার তক্তি তাউস মসনদ পাওয়ার জন্য তার একটা উদগ্র একটা যে বাসনা, তার প্রতিফলন সেটা ঘটাবার জন্যই এই ধরনের সমস্ত ভাটপাড়া মতন বা আরও অনেক জায়গায় এই ধরনের প্রতিফলন ঘটছে। এটা খুবই দুর্ভাগ্যজনক। একের পর এক মৃত্যু তাণ্ডবের ছবি সামনে উঠে আসার পর ভাটপাড়ার সঙ্গে যে ভয়ঙ্কর বিশেষণটা জুড়ে গেছে, কবে তা বিচ্ছিন্ন হবে, এটাই এখন লাখ টাকার প্রশ্ন। ময়ূর ঠাকুর চক্রবর্তী, সন্দীপ সরকার ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। বিশ্বনাথবাবু, আমার প্রশ্ন খুব পরিষ্কার, সেটা হচ্ছে আগামী বছর আমি আজকেই দেখছিলাম যে ফেব্রুয়ারি মাসে পুরসভাগুলোর পুরো ভোট হতে পারে, মিনি বিধানসভা বলা হচ্ছে, 2021 বিধানসভা। তাহলে বিধানসভা অবধি এই চলবে, এই প্রতিদিনের ঘটনা, এই 19শে মে 17ই জুনের ফুটেজটাই মানে স্ট্যান্ড করে যাবে? মানে আমি জানি না আর কতজন আমাদের সহনাগরিক হারালে তারপরে শান্তিটা ফিরবে। মানে প্রতিদিন এইরকম সন্ধ্যাবেলায় বসতে হয়, সহনাগরিকদের মৃত্যু নিয়ে কথা বলতে হয়, সত্যি আর মানে পারা যাচ্ছে না। আমার মনে হয় এনাফ ইজ এনাফ। মানে আজকে স্বরাষ্ট্র সচিব বহিরাগত উপাদান বলছেন, আমি বলছি বহিরাগত উপাদান ঢুকলো কি করে? এক্স্যাক্টলি একটা প্রফেশনাল। কটা অস্ত্র উদ্ধার হয়েছে, কটা বোমা উদ্ধার হয়েছে, কটা দুষ্কৃতী গ্রেফতার হয়েছে? আমার প্রশ্ন, স্বরাষ্ট্র সচিব যদি এটা বলে থাকেন তাহলে উনার তো পদত্যাগ করা উচিত, কারণ উনি প্রফেশনাল একজন প্রফেশনাল। গত 1 মাস ধরে এই ঘটনাগুলো ঘটছে, তারপরে এখন যদি বহিরাগত তত্ত্ব খাড়া করে তিনি যে এক্সিট রুট খোঁজেন, যে তার দায়টা যদি তিনি ঝেড়ে ফেলতে চান, আমি মনে করি একটা প্রফেশনাল মানুষ এটা করা উচিত না। যেটা খুব ইম্পর্টেন্ট বিষয় যে 1 মাস ধরে প্রশাসন কোথায়, প্রায় মানে আফ্রিকার ঘানাতে যেরকম হয়, আপনি দেখবেন ঘানাতে গোষ্ঠীগত সংঘর্ষ যেরকম হয়, সেরকম রাস্তার মধ্যে গোষ্ঠীগত সংঘর্ষ আমি দেখতে পাচ্ছি। পুলিশ প্রশাসনের মানে প্রায় নির্বিকার। যে জিনিসটা বারবার আমরা অনুরোধ করছি যে গুলি, বারুদ, বোমা এগুলোকে উদ্ধার করুন আপনারা। দিনের পর দিন সমাজের সর্বস্তর থেকে, অপর্ণা সেন থেকে শুরু করে সবাই, মানে সমাজের বিদ্বজ্জনরা পর্যন্ত বলছে কেন এত গুলি, কেন এত বোমা। মানে এটা আশ্চর্য। দ্বিতীয় যে বিষয়টা দেখুন, পাশাপাশি আপনার আমাদের রাজনীতিকরণ যেহেতু পুলিশের মধ্যে একটা আছে, এই রাজনীতিকরণ কেবলমাত্র রাজনীতির জায়গা থেকে হয় তা নয়, অনেক সময় সামাজিক জায়গার মধ্যে একটা পুলিশের যোগ থাকে। আপনার মনে থাকতে পারে রিজওয়ানু কাণ্ডের সময় একটা ঝোঁক কিন্তু আমরা দেখেছিলাম একটা পার্টিকুলার কমিউনিটির প্রতি পুলিশের সেই সময়। ফলে এখন কি অবস্থাতে কমিউনিটির ফিলিং এর জায়গা থেকে পুলিশ কাজ করছে কিনা সেটাও কিন্তু মুখ্যমন্ত্রীকে দেখা উচিত। আপনি বলছেন মুখ্যমন্ত্রী যেরকম বলছেন যে রং না, চমৎকার কথা, রং না দেখে গ্রেফতার করুন, সেরকম ধর্ম না দেখেও দুটো বিষয়। একটা দেখুন যে আপনাকে পাশাপাশি রাজনৈতিক বার্তাও দিতে হবে, মানে সদিচ্ছার পরিচয় দিতে হবে। মুখ্যমন্ত্রীর ইগো ছেড়ে সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে একটা শান্তি বৈঠক করা উচিত এবং সেটা জেলায় জেলায় নিয়ে যাওয়া উচিত, ব্লকে ব্লকে নিয়েও যাওয়া উচিত। আরেকটা হলো পশ্চিমবাংলায় সবচেয়ে বেশি মানে রেশিও যদি দেখেন প্রতি জনপিছু অর্থাৎ নাগরিক পিছু আমাদের এখানে সবচেয়ে কম পুলিশ থাকে। ফলে পুলিশের সংখ্যা যেহেতু কম, ম্যানিং আপনি করতে পারছেন না, আপনি কেন সেন্ট্রাল ফোর্স রাখবেন না? সেন্ট্রাল ফোর্সে যদি এনার্জি থাকে আপনি অন্য রাজ্য থেকে পুলিশ আনুন, ম্যানিং তো করতে হবে। আপনি সিভিল ভলান্টিয়ারদের যদি ম্যানিং করেন, তুলে দিচ্ছে ম্যানিং করে জঙ্গলমহল থেকে বিভিন্ন জায়গা থেকে। আগামী দিন পুরসভা নির্বাচন সেখানে সেন্ট্রাল ফোর্স আনতে হবে। সেন্ট্রাল ফোর্স এনে তোমাকে কিন্তু শান্তিপূর্ণ নির্বাচন করাতে হবে। পশ্চিম বাংলার মতন রাজ্যে শুধু পুলিশ বাড়াতে হবে, আর পুলিশ বাড়ালে তারপরে যখন তার ম্যানিং দিতে পারছো না তো। আরে বাবা, বাজেট এবং ট্যাক্স, সিভিক পুলিশকে লাগাচ্ছ যাদের ট্রেনিং নেই, যারা ল এন্ড অর্ডার মেইনটেইন করতে পারছে না। পুলিশ তো পুলিশ নয়, পুলিশের একটা ডেফিনেশন আছে। শোনো তুমি বিশ্বনাথ, তুমি জানো না তা দক্ষিণ 24 পরগনায় ডিবেটের সাথে দক্ষিণ 24 পরগনায় ব্যবহার করেছো, দক্ষিণ দিনাজপুরে ব্যবহার করেছো। আমি আবারো বলছি, পুলিশের একটা ডেফিনেশন আছে, টেলিভিশনে ফুটেজ আছে। সিভিক পুলিশ তোমার পুলিশ নয়, ম্যানিং নেই তোমার। টু অ্যাসিস্ট, পুলিশ পার্সোনাল। না, সিভিক পুলিশ মন্ত্রী বলছেন, কিন্তু ওখানে আমরা আপনাদের টিভিতে অন্য জিনিস দেখছি। সিভিক পুলিশ পেটাচ্ছে। না না, আরে তো বিতর্কে যাবেন না। যেটা আসলে গন্ডগোলের সূত্রপাত, মমতা ব্যানার্জি মানুষ যে জনমত দিয়েছে, সেই জনমতটা তিনি মানতে পারছেন না। তিনি যেন তেন প্রকারে ক্ষমতা দখল করবেন, রক্ত বয়ে যাক, লক্ষ লক্ষ মানুষ মরে যাক, তাকে ক্ষমতায় টিকে থাকতে হবে। আর প্রয়োজন হলে শেখ শাহজাহানদের সাহায্য নেবেন, আজকে ক্ষমতায় বসে থাকার জন্য। এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বহিরাগতর কথাটা বলেছে,
তোমাদের খারাপ লাগছে কি ভালো লাগছে আমি জানি না। আমিও শুরুতে কিন্তু বলেছিলাম যে এই যে তোমার বেআইনি অস্ত্রশস্ত্র, অর্থের যোগান, অস্ত্রের যোগান, বারুদের যোগান, এবং এটা তো ঘটনা দুষ্কৃতি যারা, দুষ্কৃতীদের তো কোনো জাত হয় না, ধর্ম হয় না, সেই অর্থে কিন্তু কোনো পলিটিক্যাল কনভিকশন থাকে না। খারাপ লাগার বিষয় নয়, প্রশ্ন হচ্ছে এই বহিরাগত উপাদান 1 মাস ধরে কি করে থাকলো, কেন তাদের ধরে জেলে পড়ে যাও না? আমি বলছি তুমি একবার যাও, বা এই টিমটাকে তুমি একদিন যেতে বলো। তুমি যদি যাও, কিছু জায়গা রয়েছে ভাটপাড়া, যদি তুমি যাও, ভাটপাড়ায় একটা মোটামুটি সাধারণ গাড়ি সব জায়গায় ঢুকতে পারে না। ভাটপাড়ার অলিগলিতে তুমি যদি যাও, সেখানে যা কনজেস্টেড, যা ঘিঞ্জি, যা বসতি, এবং সেখানে ভেরি ডিফিকাল্ট। আমি বলছি তুমি যদি এমনি একদিন এই সমস্ত শান্ত ঘোষণা করতে হবে, অস্বীকার করে আমি তুমি জিজ্ঞাসা করো ব্যবস্থা করতে হবে, এবং তুমি নিজে এই সব শান্ত হলেও একবার ভাটপাড়া অঞ্চলে গিয়ে এর আগে বহুবার গেছি দাদা, এখন নয়, বামফ্রন্টের মধ্যে থেকে যাচ্ছি। কিন্তু আপনি যদি বলেন যে ওখানে গাড়ি ঢোকে না বলে প্রশাসন ঢুকতে পারছে না, পুলিশ ঢুকতে পারছে না, আলী ভাই আমি দ্রুত একবার ভাটপাড়া নিয়ে এত কথা বলছেন, আমাদের প্রতিনিধিরা সারাদিন ভাটপাড়া রয়েছেন। এই মুহূর্তে এই সন্ধে ভাটপাড়ার ছবিটা তুলে ধরেছেন ময়ূর ঠাকুর চক্রবর্তী, দেখাবো। শুনশান রাস্তা, বন্ধ দোকানপাট, আতঙ্কের ছবি ঘোষপাড়া রোড এলাকায়। ক্যামেরা পার্সন রাজশেখরকে বলবো, একের পর এক দোকান সম্পূর্ণ বন্ধ। ঘড়ির কাঁটা এখন সন্ধ্যে 7:30 কাছাকাছি। আমার বাঁদিকে পুলিশের গাড়ি রয়েছে, পুলিশ আধিকারিকরা বিভিন্ন পয়েন্টে ডিপ্লয়েড রয়েছেন। মূলত এই ঘোষপাড়া রোড, কাকিনাড়া, জগদ্দল, ভাটপাড়ার বিস্তীর্ণ এলাকার যে বিভিন্ন পয়েন্ট রয়েছে, সেই পয়েন্টগুলোতে কিন্তু পুলিশ আধিকারিকরা রয়েছেন, এবং বিভিন্ন যে গলি রয়েছে, গলির মুখেও কিন্তু পুলিশ আধিকারিকরা ডিপ্লয়েড রয়েছেন, কোনোভাবে যাতে আর অশান্তি না ছড়ায়। ঠিক সেই কারণেই কিন্তু পুলিশের তরফ থেকে এই তৎপরতা। রাস্তা সম্পূর্ণ শুনশান, বাস থেকে অটো রুট সম্পূর্ণ বন্ধ, গাড়ি চলাচল করছে না। র্যাফের অফিসিয়ালসরা রাস্তায় আসছেন কিছু টহল দিয়ে, সেই ছবি আমরা দেখাচ্ছি। ঘোষপাড়া রোডের ওপর র্যাফের যারা অফিসিয়ালস তারা আসছেন বিভিন্ন পয়েন্ট, সেখানে বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া যাচ্ছে। ফলত এই অশান্তিগুলো যাতে বন্ধ করা যায়, ঠিক সেই কারণেই র্যাপিড অ্যাকশন ফোর্সের যারা আধিকারিক তারাও বিভিন্ন জায়গায় টহল দিচ্ছেন। এরকমই ছবি কিন্তু ঘোষপাড়া রোডের বিভিন্ন জায়গায়। ক্যামেরায় রাজশেখরের সঙ্গে ময়ূর ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, ভাটপাড়া। আপনারা দেখলেন সন্ধ্যে 7:30 ছবি, যে 7:30 হাঁটা যায় না, এতটা কনজেস্টেড থাকে এই ভাটপাড়ার রাস্তা, এই ঘোষপাড়ার এলাকা, এবং সেখানে বাচ্চারা স্কুলে যেতে পারছে না, ব্যবসা বন্ধ, এবং রাস্তা এতটা শুনশান মনে হচ্ছে যে অত্যন্ত সফল বন্ধের দিনের ছবি। আমি দেবনানন্দার কাছে আসবো। দেবনানন্দা, মুখ্যমন্ত্রী বলছেন 3 দিনের মধ্যে পরিস্থিতি শান্ত করতে হবে, কার্যত চ্যালেঞ্জ দিয়েছেন। কিন্তু আমার বক্তব্য 3 দিন কেন, 3 ঘন্টা কেন নয়? যে গুজরাটের কথা বলে বারবার আপনারা বিজেপির সমালোচনা করেন, আপনি জানেন গুজরাটের মূল ঘটনা, মূল যে হত্যা লীলাটা হয়েছিল 24 ঘন্টা বলা হয় যে এয়ারপোর্টে সেনা এসে বসেছিল, শহরে ঢুকতে দেওয়া হয়নি। ওই 24 ঘন্টার মধ্যে ওই নারকীয় ঘটনা ঘটেছিল। আমি বলছি 1 মাসে যেখানে 7টা বডি পড়েছে, পুরো ঘটনার এই ফেজটাই শুরু হয়েছে রোববার রাত থেকে, আজ আমরা বৃহস্পতিবার, 3 দিন অলরেডি হয়ে গেছে, অলরেডি 4 দিন চলে গেছে, আরো 3 দিন অপেক্ষা করতে হবে। সুমন বাবু, 3 ঘন্টায় কেন? মহাত্মা গান্ধী বলেছিলেন ইউ ক্যান নট শেক। মহাত্মা গান্ধী দেখেননি? ইউ ক্যান নট শেক। আরো অনেক কিছু বলতেন। ঘুষি পাকানো হাতের সঙ্গে আমি ঘুষি খেয়ে যাব, আপনি হাত পা চালাচ্ছেন। ঘুষি পাকানো হাতের সঙ্গে বন্ধুত্ব করতে পারেন না। ঘুষি পাকানো হাতটা কে? বন্ধুত্বটা যে কথা তাপস বাবু বলেছিলেন, ওখানটা বিধানসভা কার, ওখানটা রাজ্য সভা কার? শুনুন, 294 টা। আরে দেবনানন্দ, আমার কথাটা বলতে দিন। না না, ওই যুক্তি দিয়ে আমার কথাটা বলুন। আচ্ছা বলুন ভাই, 294টার মধ্যে একটা বিধানসভা আসন কেন এতদিন থাকছে? শুধু কি একটা, শুধু তৃণমূলকে বললে হবে? কারণ আমার বক্তব্য হচ্ছে যে কথা তাপস বাবু ওখানে বলেছিলেন, শুধু তাই নয়, এটা কেন্দ্রেরও ষড়যন্ত্র রয়েছে, যেখানে এইখান থেকে পারে না, দুর্ভাগ্য, একটা পার্টি দিয়ে হয় না। সেখানে বিধানসভা, লোকসভা একটা পুরো বিজেপির। আজকে ইচ্ছে করে এই রাজ্যটাকে তপ্ত করার জন্য করা হচ্ছে। এক হাতে তালি বাজে না। ফ্রেন্ডশিপ ইজ এসেনশিয়ালি আ পার্টনারশিপ। আমি বলছি রাজ্য প্রশাসন যদি রাজ্য প্রশাসন পারে না, দেখার কথা পারে না, ছেড়ে দিন না, পারবেন না বলুন না, আমরা বুঝে নেব, আমরা শাসন করতে জানি। তোমরা আসো, আমরা শাসন করতে জানি, ফেলবো না, শহীদ হতে দেব না।
দেবো না। আচ্ছা, সরকার চালা। আপাতত আমি দ্রুত আজকে থানা উদ্বোধন নিয়ে ঠিক কি ঘটলো দেখাবো আপনাদের। লোকসভা নির্বাচনের সময় বারবার উত্তাল হয়েছিল জগদ্দল ভাটপাড়া, ঠিক সেই কারণেই জগদ্দল থানা ভেঙে ভাটপাড়ায় নতুন থানা রাজ্য সরকারের তরফ থেকে করা হয়। আজকে সেই থানা উদ্বোধন হওয়ার কথা ছিল, কিন্তু আচমকাই গণ্ডগোল এবং তার জেরে থানা উদ্বোধন সেটা কিন্তু সম্পূর্ণ স্থগিত রাখা হয়। লোকসভা ভোটের প্রচারের সময় থেকে হানাহানি শুরু, তারপর থেকে লাগাতার বোমা গুলি, একের পর এক প্রাণের বলি। সাম্প্রতিককালে ভাটপাড়ার পরিস্থিতি এতটাই উদ্বেগজনক হয়ে ওঠে যে খোদ রাজ্য পুলিশের ডিজিকে ছুটে যেতে হয় সেখানে। কিন্তু তারপরও পরিস্থিতি বিন্দুমাত্র বদলায়নি। অবশেষে এতদিন পর্যন্ত জগদ্দল থানার অন্তর্গত ছিল যে ভাটপাড়া, সেটাকে আলাদা থানা হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নেয় রাজ্য প্রশাসন। ভাটপাড়ায় একটি নতুন থানা আজ থেকেই চালু করা হয়েছে। র্যাফ এবং অন্যান্য পুলিশ রিইনফোর্সমেন্ট পাঠানো হয়েছে। বৃহস্পতিবারই নতুন থানার উদ্বোধনের কথা ছিল, সেই মতো বাধা হয়েছিল নীল সাদা প্যান্ডেল, লাগানো হয়েছিল মাইক, পাতা হয়েছিল সবুজ কার্পেট, সব মিলিয়ে জমকালো আয়োজন করা হয়েছিল। কিন্তু নতুন থানা থেকে 100 মিটারেরও কম দূরত্বে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় বোমাবাজি। মুহুর্মুহু পড়তে শুরু করে বোম। পরিস্থিতি মোকাবিলায় নামে র্যাব। নতুন থানা উদ্বোধনের সুর কেটে যায় এক লখমায়। এরই মধ্যে থানার উদ্বোধনের জন্য ভাটপাড়ার উদ্দেশ্যে রওনা দেন রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র, কিন্তু ততক্ষণে ভাটপাড়া রণক্ষেত্র হয়ে উঠেছে। মাঝ রাস্তা থেকেই ফিরে আসতে হয় তাকে। ভাটপাড়া থানার উদ্বোধনের কথা ছিল এবং যখন কলকাতা থেকে রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র তিনি রওনা হয়ে গিয়েছিলেন, সেই সময় কিন্তু ভাটপাড়া রণক্ষেত্রের চেহারা নেয় এবং ঠিক সেই সময় যখন এখানে অশান্তি চলছে, সেই সময় ভাটপাড়ায় উদ্দেশ্যে রওনা হয়েও মাঝপথ থেকে ফিরে যান রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র। শেষ পর্যন্ত দুপুরের দিকে পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ায় ফের ভাটপাড়ার উদ্দেশ্যে রওনা দেন ডিজিপি। নতুন থানায় পৌঁছন তিনি, কিন্তু ততক্ষণে অবশ্য বোমা গুলি, রক্তের সুর তাল সব খান খান। এদিকে ভাটপাড়া কাণ্ডের জেরে ব্যারাকপুরের পুলিশ কমিশনার পাল্টানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। ব্যারাকপুরের সিপি ছিলেন তন্ময় রায় চৌধুরী, তাকে সরিয়ে নতুন পুলিশ কমিশনার করা হলো মনোজ ভার্মাকে। ময়ূর ঠাকুর চক্রবর্তী ও সুমন ঘরায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। পঙ্কজদা, আবার বলছি, বিরোধীদেরও দায়িত্বের প্রশ্ন। আপনারা হালি শহর, কাঁচরাপাড়া, নৈহাটি, ভাটপাড়া, গারুলিয়া পরপর পুরসভা দখল করেছেন। ভাটপাড়ায় নির্বাচিত অর্জুন সিংয়ের ছেলে বিধানসভায় নির্বাচিত হলেন, অর্জুন সিং এমপি হলেন। কোথাও একটা আপনাদেরও তো দায়িত্ব আছে। এই যে দুষ্কৃতীদের মুক্তাঞ্চল, আমি বলছি প্রত্যেকের দায়িত্ব আছে। না, আপনারা তো মনে হয় সংবাদপত্রের শিরোনামে একদম এনেছিলেন যে দুষ্কৃতী এবং পুলিশ একই অভিমুখে ধাবিত। আপনাদের স্টুডিও এসে সেদিন মানে বলেছিলাম যে ক্লাসিক এক্সাম্পল। আজকে পুলিশ এবং দুষ্কৃতী যদি সহযোগ করে এবং যদি আপনি মন থেকে মানতে না পারেন যে গণতন্ত্রের যে বিজয়, সে বিজয়টাকে যদি অস্বীকার করেন, তার যে পরিণতিটা হবে, এটা বলার কোনো মানে কারণ নেই যে পুরো ব্যবস্থাটাকে রাজ্য সরকার আইন শৃঙ্খলার ব্যাপারটা প্লিজ আস্তে বলুন। না না, আমাকে তো বলেন। আমার দুষ্কৃতী আপনি তো আমার ভিতর ঢুকছেন, ঢুকেছেন দুষ্কৃতীরা যেভাবে মাথা চারা দিচ্ছে, এটাকে বন্ধ করতে হবে। প্রশাসনের দায়িত্ব। এবং আপনার যদি সেন্ট্রাল বাহিনীতে অ্যালার্জি থাকে এবং বিশেষ করে অ্যালার্জিটা আপনার মাথা চারা দেয় যখন নির্বাচন আসে, কারণ সেখানে মনে করবেন যে নিজের পুলিশ দিয়ে নিজের খাতা নিজে পরীক্ষা করবেন, সেটা যখন হবে না তখন আপনারা মনে করবেন যে দখলটা কিভাবে করতে হবে। রাজ্য সরকারের দায়িত্ব, না পারলে রাজ্য সরকারকে বলতে হবে। আজকে গভর্নরকে রাখতে হচ্ছে, বলতে হচ্ছে, বিরোধী পক্ষ, সাধারণ মানুষ সবাই একসরে সরকারকে দোষারোপ করছে। এই পরিস্থিতিতে পার্থবাবু সমাধান সূত্র কি? দেখুন, কোথাও তো কাউকে তো থামতে হবে, কাউকে তো রাশ টানতে হবে, কাউকে তো নিয়ন্ত্রণ নিতে হবে। একদমই ঠিক, জঙ্গলের রাজত্ব চলতে পারে না। আমি বললাম যে বিশেষত এই পোস্টপোল পর্যায়ে রাজ্যে যে আরো একটা নির্বাচিত সরকার 2 বছরের জন্য আছেন, এটা সত্যি বোঝা মুশকিল হচ্ছে প্রত্যেক দিনের ঘটনায়। এবং আমি এটাও মনে করি যে নতুন নতুন থানা উদ্বোধন এবং নতুন নতুন ওসি পাল্টানো, এটার মধ্যে দিয়ে কিন্তু রাজ্যে যে নৈরাজ্যের পরিস্থিতি তৈরি হচ্ছে সেটা আদৌ সমাধান সম্ভব। আপনারও কি 9 থেকে 11 মনে পড়ছে? না, আমি বললাম যে মনে তো সবার সবকিছুই পড়ছে, কিন্তু আমি বললাম এখন কি করার কথা সেটাই হচ্ছে আমাদের এখন ভাবতে হচ্ছে। যে এই কারণেই যে আপনি যদি দেখেন যে এই যে নৈরাজ্য তৈরি করছে দুষ্কৃতীরা, যে এবং তাদের প্রশ্নে সরকারের কি ভূমিকা, এখানে বহিরাগত ইত্যাদি সমস্ত তত্ত্ব অ্যাবসার্ড কথা।
আর একটা হচ্ছে শাসকের সদিচ্ছা, আর একটা হচ্ছে পুলিশের পেশাদারিত্ব। আমরা শাসকের যদি সদিচ্ছা থাকে, এবং আমি বলছি পুলিশটা যেভাবে টিউনড হয়ে গেছে গত কয়েক বছরে, এরা আসলে শাসকের ছায়ার পেছনে দৌড়াতে এখন শাসকেরও দুটো ভাগ দেখতে পাচ্ছে। কেন্দ্রের শাসক যখন একটু শক্ত হয়েছে, ফলে তাদের পেছনে দৌড়াবো না, যারা ছিলেন এতদিন তাদের পেছনে দৌড়াবো। আপনি বলেন ইনঅ্যাকশনটাও আরো বেড়ে গেছে। হ্যাঁ, আমি বললাম সেখানে দাঁড়িয়ে দোদুল্যমানতার মধ্যে। কিন্তু আমি বলছি আরেকটা প্রশ্ন, একটু বলে নি, আমি বলে নি না, আমি একটা জিনিস আমি বলবো যে এখানে দাঁড়িয়ে যদি সত্যি বলেন যে দায় সরকারের, তো প্রাথমিক দায় বটেই। আর একটা প্রশ্ন খোঁজা উচিত, বহুদিন ধরে আমরা বলছি যে গুলি বারুদ বন্দুক এই যে স্তূপের মতো জড়ো হচ্ছে গোটা রাজ্য জুড়ে, সেখানেও প্রশাসনের ভূমিকা, সেটা কিন্তু আমি বলবো যে নেতিবাচক ভূমিকা। এখানে দাঁড়িয়ে শাসকের যেরকম দায় আছে, তাপসদা যেটা বলেছেন, এবং এই দায় প্রাথমিক দায় তাদের অনেক বেশি, কিন্তু এটাও ঠিক যে রাজ্যে যারা বিরোধী শক্তি হিসেবে উঠে আসছেন যে তাদেরও দায় রয়েছে। আমি বলছি জমি দখলের লড়াই কোথাও শুরু হচ্ছে সুমনবাবু, যে এখানে দাঁড়িয়ে যে যারা জিতেছেন তারা মনে হচ্ছে আরো দ্রুত জমি দখল, যারা হারছেন তারা মনে হচ্ছে হারানো দখল করবো, এইটাতেই গন্ডগোল। এবং লাস্টলি আমি পলিটিক্যাল ইমার্জেন্সি, একটু শুনুন না, আপনি বলবেন তো, দুজনে কেউ বলবেন না, আমি বলবো। আমি দ্রুত একবার এই মুহূর্তে পলিটিক্যাল টোপোগ্রাফিটা দেখে রাখি ভাটপাড়া। তাও একবার নয়, দুবার অর্জুনের খাস তালুকে। এরই মধ্যে নৈহাটিতে পরপর দুবার গিয়ে দলীয় নেতাকর্মীদের চাঙ্গা করার চেষ্টা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে হুঙ্কার ছুড়ে দেন অর্জুন মুকুলের দিকে। গুন্ডামি বোমের কারখানা তৈরি করেছে, একটা বোম যেন এলাকায় না থাকে, একটা আর্মস যেন এলাকায় না থাকে, সে যত বড়ই নেতা হোক, এটা আমি টলারেট করব না। এবং লয়ের মতো চলবে, এটা আমি মনে রাখি। দুটো গদ্দারের নেতৃত্বে কয়েকজন গদ্দার এখানে অনেক অত্যাচার করেছেন। যদি মনে করেন এটা মুক্তাঞ্চল, এখানে আপনারা বিজেপির সন্ত্রাসের উড়ন্ত পুরি বানাচ্ছেন। বিজেপির মতো পার্টিকে আমি ঘৃণা করি। কিন্তু এরই মধ্যে বাবা মুকুল রায়ের পথে হেঁটে বিজেপিতে যোগ দেন বীজপুরের তৃণমূল বিধায়ক শুভ্রাংশু রায়। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন নোয়াপাড়ার বিধায়ক তথা অর্জুন সিংহের ভগ্নিপতি সুনীল সিংহ। গারুলিয়া পুরসভা তৃণমূলের থেকে ছিনিয়ে নেয় বিজেপি। ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের মানুষ বিপুলভাবে পবন সিংকে জিতিয়ে বিধায়ক করেছে, এই জনাদেশটা উনি মানতে পারছেন না, এবং যার জন্যে উনি ভাটপাড়াকে বারবার অশান্ত করার চেষ্টা করছেন। এই সব দায়িত্ব নিতে হবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তারই নিউজকারিতে আজকে ভাটপাড়াতে অশান্তি চলছে। রাজনৈতিক পট পরিবর্তন বিভিন্ন সময় বিভিন্ন দেশে শান্তি অশান্তির বাতাবরণ ছড়িয়েছে, কিন্তু মনে রাখবেন হিটলার মুসোলিনিও স্বৈরতন্ত্রকে বাঁচাতে পারেনি। এনাফ ইজ এনাফ। ভাটপাড়ার সিচুয়েশন কিন্তু সেই জায়গায় নিয়ে যাচ্ছে যেখানে ইউ হ্যাভ টু ড্র দ্য লাইন, লক্ষণ রেখা টানার সময় এসছে। লোকসভা ভোটের আগে থেকে এখনো পর্যন্ত ভাটপাড়ায় 7 জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে দিল্লি থেকে ফিরেই কাকিনাড়ায় মৃতদের বাড়িতে যান বিজেপি সাংসদ অর্জুন সিংহ। ক্রিমিনাল যদি অ্যারেস্ট না হয়,
যারা বোম মারছে, যারা বাইরে থেকে এসে এখানে গন্ডগোল করছে, তাদেরকে যদি অ্যারেস্ট না করে সাধারণ লোককে, যারা ভারতীয় জনতা পার্টি কর্মী আছে, যারা এলাকার নেতা আছে, তাদেরকে অ্যারেস্ট করছে। যেদিন 144 ধারা যেদিন ঘটনা হয়েছে তারপর থেকে জারি আছে, তো কোথায় ক্রাইমটা রুখছে? এই অবস্থায় প্রশ্ন একটাই, কবে এই রাজনৈতিক খুনোখুনি বন্ধ হবে? সমীরণ পাল, আবির দত্ত, সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, তাপসদা একটা অদ্ভুত কথা বললো, রাজ্যের মন্ত্রী হয়ে যে ভাটপাড়ার গলিতে গলিতে ঢোকা যায় না। এত বছর ধরে কি শাসন করছে? আমরা তো প্রস্তাব দিয়েছি, আপনারা না পারলে বলুন, আমরা কেন্দ্র থেকে কেন্দ্রীয় বাহিনী নিয়ে আসবো, কেন্দ্রীয় বাহিনী এনে আমরা আপনার থেকে অনেকবার বেশি সামলাতে পারছে না, আসলে সামলাতে পারবে না। কারণ হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গলিগুজি থাকলে আপনি সেখানে শাসন ব্যবস্থা করতে পারবেন। রাজ্যের মন্ত্রী হিসেবে বলছেন, এখানেই তো ফেলিও। এখন মুখ্যমন্ত্রী রাজনৈতিক গলিগুজি থেকে আমরা দ্রুত একবার আপনারা সাধারণ মানুষ কি ভাবছেন সেই দিকে যাব। আমি দ্রুত একবার হ্যাশট্যাগ সঙ্গে সুমন দিয়ে এই বিষয় নিয়ে, ভাটপাড়ার বিষয়ে কে কি লিখছেন দেখব। দেবজিৎ চৌধুরী লিখছেন, রাজ্য প্রশাসন ও মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, অবিলম্বে এই অরাজকতা কঠোর হাতে দমন করুন। অরুণাভ সেন লিখছেন, প্রশাসনকে নিরপেক্ষ হতে হবে, বাংলায় শান্তি ফেরাতে রাজনৈতিক রং না দেখেই সমাজ বিরোধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। কাকলি মিত্র লিখছেন, হঠাৎ করে শুধু ভাটপাড়াই এত অশান্ত হয়ে উঠলো কেন? রং বদলের জেরেই কি ছবিটা অশান্ত হয়ে উঠলো? তন্ময় সামন্ত লিখছেন, জমিদারি হাতছাড়া হচ্ছে বুঝতে পেরে মরিয়া হয়ে উঠেছেন মাননীয়া। সন্তু সমাদ্দার লিখছেন, ভাটপাড়া গেরুয়া শিবিরের গবেষণাগার হয়ে উঠছে না তো? আর এবার সময় আমাদের রাজনৈতিক ব্যঙ্গচিত্রের টিভি আঙ্গিকে। এ রাজ্যে পদ্মবনের বিস্তারে বাধা ঘাসফুল। অ্যাস্টারিক্স ওবেলিক্সের সেই অদম্য গলেদের গ্রামের মতোই নাছর মোদি, অমিত শাহ তাই কাঁচি হাতে অভিযান করছেন ঘাসফুলের বনে, পকেটে পদ্ম ফুলের বীজ। কিন্তু বৃক্ষরোপণ কি অতই সোজা? দিদি আছেন না। যাই হোক, এই সমস্ত কিছু নিয়ে আমাদের আজকের অ্যানিমেশনের কৌতুক। অনুরোধ একটাই, দেখুন, হাসুন, কিন্তু কেস দেবেন না প্লিজ। দেখুন। কেস দেবেন না প্লিজ। Yes. Let's go. Yes! কেস দেবেন না প্লিজ। আলোচনার এই অংশ শুরু করব রাজ্য রাজনীতিতে অপেক্ষাকৃত নতুন একটা শব্দবন্ধ দিয়ে, কাটমানি বিক্ষোভ। কি সেটা? গত 3 দিনের ঘটনা রাখবো আপনাদের সামনে। বাংলার বাড়ি, তাতে 25,000 টাকা নিয়ে নেবে গরিব লোকের কাছ থেকে। এটা যেন না হয়, যেগুলো নিয়েছে সেগুলো পালিয়েছে। সুতরাং যদি কেউ নিয়েও থাকেন ফেরত দিয়ে দেবে। সমব্যথী 2000 টাকা থেকে 200 টাকা নিতে হবে। মুখ্যমন্ত্রীর এই হুঁশিয়ারির পর কাটমানি ফেরত চেয়ে বিক্ষোভের আঁচ ছড়াচ্ছে রাজ্যের জায়গায় জায়গায়। বৃহস্পতিবার ফের সেই আঁচে উত্তপ্ত হয়ে ওঠে বীরভূম ও হুগলি। বীরভূমের দুবরাজপুরে এই ঘটনা পৌঁছয় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব পর্যন্ত, বোমাগুলি পর্যন্ত চলে বলে অভিযোগ।
দুবরাজপুরের রসুলপুরে তৃণমূল নেতা শেখ ফিরোজের অভিযোগ, তৃণমূল পরিচালিত হেতামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ জাসিমউদ্দিন ও পঞ্চায়েত সদস্য শেখ বাবলু 100 দিনের প্রকল্পের টাকা আত্মসাৎ করেছেন। টাকা ফেরত চাইতে গেলে শেখ ফিরোজের অনুগামীদের লক্ষ্য করে বোমা ও ছড়াগুলি ছোড়া হয় বলে অভিযোগ। আহত হন এক মহিলা সহ 5 জন। কিন্তু এই ঘটনায় আজব চুক্তি খাড়া করার চেষ্টা করেছেন অনুব্রত মণ্ডল। ওটা পাশে বিয়ে বাড়ি ছিল, খবর না, মুসলিমদের মেয়ের বিয়ে ছিল, ওই বেল বোম ছিল পাশে, সেই বোমাটা ছিটকে গিয়ে একটা প্যান্ডেলে পড়ে। কাটমানে বিক্ষোভ নিয়ে আবার বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায় চাঞ্চল্যকর মন্তব্য করেছেন। আরো আগে এটা বন্ধ করা উচিত ছিল, দিদি এখন করেছেন ঠিক আছে, কিন্তু দিদি এদিকে নজর দেওয়া উচিত। এরম না হয় যেন ধরো যে তুমি 2% 1% যারা নিচ্ছে তাদেরকে বন্ধ করলে, আর যারা বেশি নিচ্ছিল তাদের পার্সেন্টেজ আরও বেড়ে গেল, তার ফলে দলের মধ্যে আরও বিভ্রান্তি শুরু হবে এবং আরও বেশি মানে কেউই পাচ্ছে না, কোনো একজন বেশি পাবে, আলটিমেটলি কাটমানি একই থাকবে, এরম জায়গায় পরিস্থিতি না তৈরি হয় দিদি, সেটা নজরে রাখা উচিত। বীরভূমের সাঁইথিয়াতেও তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগে এবং সেই টাকা ফেরতের দাবিতে শাসক দলের বুথ সভাপতির বাড়ির সামনে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, সাঁইথিয়া পুরসভার 10 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মানুষ সিংহ বিভিন্ন সরকারি প্রকল্পে কারো থেকে 10,000, কারো থেকে 40,000 টাকা কাটমানি নেন। বলছে বাড়ি হবে না, তারা বললাম বাড়ি হবে না কানে, মমতা দি মিনি পয়সায় বাড়ি দিচ্ছে, তা কানে বাড়ি হবে না, তো বলছে না এখন টাকা নিচ্ছে, এবার 40,000 টাকা নিয়েছে, তবে আমাদের ঘর ছেড়েছে। যখন মুখ্যমন্ত্রী বলে দিয়েছে যে সবার টাকা সবাইকে ফেরত দিতে হবে, তখন আমরা সবাই মিলে সকলে মিলে ওয়ার্ডে এসে, যে আমাদের ওয়ার্ড প্রেসিডেন্ট ছিল তার সাথে কথা বলা হলো, বা তার সাথে কথা বলে কাউন্সিলর এসেছিলো এখানে, কাউন্সিলর এসে কথা দিল, আমাদের প্রতিশ্রুতি দিল যে আমাদের 24 ঘন্টার মধ্যে আমাদের টাকা ফেরত দিতে হবে। তৃণমূল কাউন্সিলর সংবাদ মাধ্যমের সামনে এসব অভিযোগকে মিথ্যে বলে উড়িয়ে দিলেও এই ভিডিওতে স্পষ্ট ক্ষুব্ধ বাসিন্দাদের শান্ত করতে তিনি তাদের আশ্বস্ত করছেন কে কত টাকা দিয়েছেন তা হিসেব করতে বৈঠকে বসবেন। সন্ধ্যায় বৈঠকের পর তৃণমূল কাউন্সিলর মুখে কুলু পাঁটলেও গ্রামবাসীরা দাবি করেন কাটমানি ফেরত দেওয়ার জন্য তৃণমূল কাউন্সিলর তাদের কাছ থেকে 2 দিন সময় চেয়েছেন। টাইম 2 দিন টাইম নিয়েছে, 2 দিনের মধ্যে ওরা বলে দিয়েছে আমাদের 2 দিনের মধ্যে পয়সা ফেরত দিয়ে দেবে, তা দেখি এখন কি করছে ওরা। পূর্ব বর্ধমানের গলসির ঝাড়ুল গ্রাম পঞ্চায়েতে সরকারি প্রকল্পের টাকা 9-6 অভিযোগে স্থানীয় এক তৃণমূল নেতার বাড়িতে হামলা চালায় ক্ষুব্ধ এলাকাবাসী। লাঠি সোটা বাঁশ নিয়ে হাজির হন তারা, ছোড়া হয় ইট। যদিও তৃণমূলের দাবি হামলার নেপথ্যে বিজেপির উস্কানি রয়েছে। তৃণমূল কাউন্সিলর অবশ্য এসব অভিযোগকে মিথ্যে বলে উড়িয়ে দিয়েছেন। তার দাবি এসবের নেপথ্যে বিজেপির চক্রান্ত রয়েছে। হুগলির ধনেখালিতে এদিন সরকারি প্রকল্পের টাকা 9-6 অভিযোগে তৃণমূল পরিচালিত ধনেখালি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সাইফুল ইসলামের বাড়িতে ভাঙচুর চালান স্থানীয় বাসিন্দারা। ধনেখালি থানা এবং গ্রাম পঞ্চায়েতের দপ্তরের সামনেও বিক্ষোভ দেখান ক্ষিপ্ত স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভকারীদের অভিযোগ, ইন্দিরা আবাস যোজনা 100 দিনের কাজের মতো সরকারি প্রকল্পের টাকা তছরূপ করেছেন গ্রাম পঞ্চায়েতের প্রধান। আবাস যোজনা এবং শৌচাগারের যে টাকা নিয়েছিল তৃণমূলের কর্মীরা এবং এই প্রধান আর অরুণ বেরা বলে আছে পঞ্চায়েতেরই একটা সদস্য, তো এরা দুজনে যে টাকাটা নিয়েছিল সেই টাকার এখানে লিস্ট আছে, আপনারা দেখুন প্রত্যেকটা এতগুলো লিস্ট আছে, গ্রামের মানুষ এই লিস্ট তৈরি করেছে। তৃণমূল অবশ্য এসবের নেপথ্যে বিজেপির হাত দেখছে। গ্রাম পঞ্চায়েতের প্রধানের বাড়ি কালকে বিজেপির হারমাদরা আক্রমণ করেছে এবং এই সমস্ত পরিকল্পিত আক্রমণ, নানা রকম অভিযোগ সাজানো হচ্ছে। তবে এই পরিকল্পিত সন্ত্রাসের মোকাবিলা করতে তৃণমূল কংগ্রেস প্রস্তুত আছে। অসীমা পাত্র নেতৃত্বে কাল অসীমা পাত্র বাড়িতে মিটিং হয়েছে, মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে নিজেরাই নিজেদের গড় ভাঙছে, সারা পশ্চিমবাংলায় বিজেপি কর্মীদের মিথ্যা অপবাদে তাদের গ্রেপ্তার করাচ্ছে। হুগলির আরামবাগেও কাটমানি নেওয়ার অভিযোগে আক্রান্ত হয়েছেন তৃণমূলের মায়াপুর 1 নম্বর অঞ্চল সভাপতি মুসলিম নজিবুর রহমান। পার্টি অফিসে চড়াও হয়ে একদল লোক তাকে মারধর করে বলে অভিযোগ। বিজেপির অভিযোগ, তৃণমূলের অঞ্চল সভাপতি বিভিন্ন সরকারি প্রকল্প থেকে কাটমানি নিয়েছেন, সেজন্যই জনরোষের শিকার হয়েছেন তিনি। সব মিলিয়ে কাটমানি বিক্ষোভে উত্তপ্ত রাজ্য। এবিপি আনন্দ।
তারপর উদ্দেশ্য আর বাণীর মাহাত্ম্য নিয়ে কোনো কথা হবে না, একেবারে মুখ্যমন্ত্রী মঞ্চের ওপর থেকে বলে নিয়েছেন টাকা নিলে ফেরত দিন। আমি বলছি টাকার অ্যামাউন্টগুলো আমি বলছি না, পুলিশ গ্রেফতার করেছে মালদায় প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধান 1 কোটি। আমি বলছি আজকেই পর 7-8 কোটি সম্ভবত বছরে বা টেনিওরে 7-8 কোটি টাকার মতন তার প্রকল্প পায় বা সে হ্যান্ডেল করতে পারে। তো সুতরাং যদি আমি এটা হচ্ছে ধরুন গড়ে একটা গ্রাম পঞ্চায়েত এসো পকেটে 5 কোটি টাকা জবে পায়, থেকে আমি রাজনীতি এসেছি বা বুঝেছি, কেন্দ্র হোক রাজ্য হোক, রাজনৈতিক দল হোক বা প্রশাসক হোক বা বিভিন্ন স্তরে, এটা দেখেছি যে কোথাও ঘুষ, কোথাও উৎকোচ, কোথাও আমরা পাই, কোথাও আমরা দেয়, কোথাও কাটমানি, কোথাও গুন্ডা সেলামি, এই বিভিন্ন কোথাও বাধ্যবাধকতা দিতে হবে, এইভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় এটা বোধহয় কখনো বেড়েছে কখনো কমেছে, কিন্তু এটা মনে জবে থেকে সভ্যতার পর জোয়ার ভাটা বাড়া কমা তো আছে, কিন্তু আমি বলছি মুখ্যমন্ত্রী বলছেন যে টাকা ফেরত দিতে, টাকা ফেরত চাইলে যে গুলি মিলছে টাকার বদলে, সেটা তো সেটা দেখবে, সেটা দুবরাজপুরে যারা করেছে তারা দেখবে। তার কারণ হচ্ছে এটা একটা শ্রেণী, এটা কারণ নয়, এই দুর্নীতিগ্রস্তরাই কিন্তু একটা শ্রেণী। তারা কখন কি করতে হবে, কখন রোজগার করতে হবে, কার ছাতার তলায় যেতে হবে, কখন কি করতে হবে, মানে এখন হচ্ছে এই দুর্নীতিগ্রস্তদের এখন তারা ছাতা খুঁজছে, এবং তারা কিন্তু এই রাজু পঙ্কজ এদেরকে এখন খুঁজছে, এবং সেটাই বলে দিয়েছে এবং ধরা পড়ছে। এবং এরা এখন কিন্তু অনেকে গেছে, ওই হিরেগুলো গেছে, হিরের টুকরো আবার কিন্তু এরা যাবে এবং এদের নেওয়া হচ্ছে এবং এদের নেওয়া হবে। আমি বলে থাকি দুর্নীতিগ্রস্ত তারা কিন্তু একটা সেকশন, এবং আমি বলি আমি আজও বিভিন্ন রাজনৈতিক দলে যারা দুর্নীতিগ্রস্ত নন আমি তাদের সালাম করি, আমি তাদের স্যালুট করি, এবং এটা সব দলেতেই রয়েছে। বেশিবার আপনাকে হাত তুলতে হবে না, নীতিবান রয়েছে, নীতিবাগীশ রয়েছে, সিপিএম এ রয়েছে, কংগ্রেসে রয়েছে, তৃণমূলে রয়েছে, বিজেপিতে রয়েছে, কিন্তু একটা সেকশন যারা এখন ভেবাচাকা খেয়ে যাচ্ছে, মানে এখন তারা তাদের হৃদয় ছটফট করছে যে তাহলে পরে আমার এই টাকাগুলো কোথায় আশ্রয় পাবে, আমি কোথায় আশ্রয় পাবো। আপনি বলছেন তারাই সোজা বিজেপিতে আশ্রয় নিচ্ছে। রাজু তাই তো হয়েছে, তাই হয়। দেখুন, ভারতবর্ষের এই প্রথম কোনো দল একটা পলিসি চালু করলো, তার নাম হলো মানি ব্যাক পলিসি। শতাব্দীরাই ওখানে বললেন, সাংসদ তো 2%, 1%, 2%, 1% টাকাটা দেবে কোথা থেকে? সেই গরিব মানুষরা যারা নাকি খেয়েছে 2%, 1%, বাকি টাকাটা কোথায় গেল? না, উনি বলছেন 2% যারা নিয়েছে তাদের দিতে হচ্ছে, 10 আর 12% যারা নিয়েছে তারা দিচ্ছেন না, এরকম জানেন। এবার আসল বিষয়টা শুনুন, 2%, 1% ওখানে তো নিচু তলা, তারা তো টাকা চলে গেছে, বাকি টাকাটা তো এসছে কালীঘাটে। এবার তো কালীঘাটে লাইন পড়বে আর তৃণমূল ভবনে লাইন পড়বে। এই কথা বলার আগে আপনি রাগ করছেন, আপনি রাগ করছেন, এই টাকাটা অমিত শাহর কাছে, এই টাকাগুলো সমস্ত নরেন্দ্র মোদির কাছে যাচ্ছে। কোন রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলতে শুনেছেন? ওপেন মিটিং আপনাদের ক্যামেরা রয়েছে, 25% আমাকে পার্টি ফান্ডে দিতে হবে। আরে ওই পার্টি ফান্ডের হিসাব কোথায়? কোথায় টাকা গেল? তৃণমূল ভবনে আসবে, কালীঘাটে আসবে এবারের লোকেরা। এগুলো হচ্ছে যারা এগুলো রোজগার করে তাদের কথা এ শুনেছে কিনা জানি না, ধ্বংস করে বলছে। সাংসদ কি বলেছে শুনুন না, আমি শুনেছি তো, সাংসদ যেটা বলেছে আমি শুনেছি। দেখান না সাংসদ যাদব, আমি বলছি এলাকার মানুষ কি বলছে দেখান না। কি বলছে বলো না, তুমি বলো না আমাকে, আমি তোমার উত্তর দেব। আমার দরকার নেই, সব উত্তরে যাব। তার আগে এই শহরের এই রাজ্যের বিশিষ্টরা কি বলছেন, বিশিষ্টরা দেখো। মুখ্যমন্ত্রী নিজেও সেটা আগে বলেছেন যে সবাইকে দিয়ে থুয়ে খান, নিজে সবটা খাবেন না। এই কথাগুলো আমাদের মনে আছে, স্মৃতি দুর্বল হয়ে এসছে, তবু কথাগুলো মনে আছে। কাজে মুখ্যমন্ত্রী এতদিন পরে বলছেন, তাতে তো বলা বাহুল্য সবাই একটু সচকিত হবেই। আমি জানি না কোন সময় থেকে ফেরত দেবে, একে 2011 থেকে সবাই ফেরত দেবে, তাহলে তো অনেকের বাড়ি ভাঙতে হবে, অনেকের ব্যাংকের সঞ্চয় কমে যাবে, অনেকের জীবনযাত্রাটাই পাল্টে যাবে। হয়তো যিনি হয়তো বাজারে লঙ্কা বিক্রি করতেন, তার নিউ টাউনের বাড়িগুলো সব বিক্রি করে দিতে হবে। এই যে আজকে এত বড় ঘটনাগুলো ঘটে যাচ্ছে পরপর, হিংসার ঘটনা, গোষ্ঠীদ্বন্দ্ব, সেটা তো গোষ্ঠীদ্বন্দ্বটা হয় কেন? তার কারণটা তো হচ্ছে এক পক্ষের অত্যাচার
আরেক পক্ষ মেনে নেয় না, এবং সেই অত্যাচারের পেছনে বেসিক্যালি যেটা থাকে সেটা হচ্ছে অর্থনৈতিক কারণ, টাকা। ফলে যে পক্ষ পাচ্ছে না সে পক্ষের রাগ হচ্ছে, মানে অর্থাৎ দলটার মধ্যে কোনো ফিলসফি নেই। এই জিনিসটাই সিপিএমের ভেতর তৈরি হয়েছিল, কিন্তু সেটা তৈরি হতে 10-12 বছর লেগেছিল। তৃণমূলের সেটাই খুব চট করে হয়ে গেল। মানে কাটমানি নিয়েছো তাই ফেরত দিয়ে দাও, এটা কি এই কারণে যে কাটমানি নিয়ে জিততে পারোনি সেই কারণে? মানে কাটমানি নিয়ে জিততে পারলে ফেরত দিতে হতো না। কাটমানি যে নেওয়া হচ্ছে সে খবরটা আজকে নতুন নয়। ইলেকশনের আগে বহু মিটিং, বহু সভায় মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী প্রায় প্রকাশ্যেই বলেছেন যে মিলে খাও, একা খেও না। তা খাওয়ার বিষয়টা তো আজকে নতুন নয়। আজকে ফেরত দেওয়ার গল্পটা আসছে কারণ আজকে নির্বাচনের রেজাল্টটা ভালো হয়নি। তার মানে রেজাল্টটা ভালো হলে কাটমানিটা, ওই টাকাটা তখন পবিত্র টাকা হয়ে যায়, নেওয়া যায়। এবারের ভোটের পর এই যে স্টক টেকিং যাকে বলে, অর্থাৎ নিজের বিচারটা নিজের করা, সেইটা অত্যন্ত প্রশংসাযোগ্য। ভুল তো নিশ্চয়ই কিছু হয়েছে, কোনো না কোনো কারণ নিশ্চয়ই আছে, এবং সেই জায়গা থেকে, ত্রুটি বিচ্যুতির জায়গা থেকে, সেইখান থেকে যে আবার টু পুল আপ দ্য রেঞ্জ, আবার কারেকশন করা এবং সেইটা করে নতুন উদ্যোগে নিয়ে যাওয়া, সেইটা পরপর বোধহয় দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীর বিভিন্ন কার্যকলাপে। আজ অবধি যারা অসৎ ছিলে কাল থেকে যারা সৎ হয়ে যাও, এটা যদি হতো র্যাডিক্যালি, এরকম যদি মানুষকে পাল্টে দেওয়া যেত তাহলে তো আর কোনো চিন্তাই থাকতো না। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই যে কাটমানি নেওয়া হয়, এই যে সিন্ডিকেট রাজ চলে, এই যে সরকারি টাকার 9-6 হয়, এটা তো আজকের ঘটনা নয়। ইনস্টিটিউশনাল করাপশন আছে, সেটা পুরসভার লেভেলে হোক, বিভিন্ন কাউন্সিলের লেভেলে হোক। আজকে যারা বিভিন্ন লাঠি লেঠেল ধরে বিভিন্ন জায়গায় বিভিন্ন পেশাগত, বিভিন্ন সিভিক অথরিটিসদের কন্ট্রোল করার চেষ্টা করছেন, তাদের যেতে হোক। যারা লাঠি ধরে দাঁড়িয়ে থাকে তারাই দেখা যাবে যে আইনটা বেশি ভাঙে। সুতরাং ইনস্টিটিউশনালের করাপশনের দিকেও আমরা একটু নজর দিই। এর পাশাপাশি আমি তৃণমূলের পাল্টা যুক্তিও দেখাবো যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বলে এই বিষয়ে সামনে এলো এবং তার উদ্যোগেই এই কাটমানি নিয়ে অভিযোগ জানাতে পাচ্ছেন সাধারণ মানুষ। দেখুন, সমব্যথী 2000 টাকা থেকে 200 টাকা নিতে হবে। মুখ্যমন্ত্রীর কাটমানি হুঁশিয়ারির পর বিভিন্ন জায়গায় বিক্ষোভের মুখে পড়েছে তৃণমূল নেতৃত্ব। আর এই প্রেক্ষাপটে তৃণমূল বিজেপির মধ্যে তুঙ্গে উঠেছে কাটমানি তরজা। তৃণমূলের দাবি মুখ্যমন্ত্রীর উদ্যোগের জেরেই মানুষ কাটমানি নিয়ে অভিযোগ জানাতে পারছে। ভিকটিম অফ সার্কামস্টেন্স, কেউ বাড়ি করতে গিয়ে টাকা দিয়েছেন, কাউকেই দিয়েছেন। আজকে যেটা গ্রিভান্স সেল যেটা মুখ্যমন্ত্রী করেছে সেখানে ডাইরেক্টলি হবে। এটা নিয়ে লোকালি আমি তোমার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, গেলাম জোর করে তৃণমূলের ওপরে বিজেপি চড়াও হয়ে গেল, এইসব ঘটনা সমর্থনযোগ্য নয়। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছে বিজেপি। যে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন 25% রাখো আর 75% দলকে দাও, তাহলে 75% যেটা দলকে দেওয়া হয়েছে সেই দলের সভানেত্রী মুখ্যমন্ত্রী নিজে। তাহলে আগে তো 75%টা কীভাবে ফেরত হবে সেটা দলনেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলবেন। তৃণমূলের দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ থেকে স্পষ্ট তারা স্বচ্ছতায় বিশ্বাসী। গত পরশুদিন ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকে নিয়ে বসেছিলাম, যেখানে ডিএমও ছিল, সব বিডিওরা ছিল। আমি খুব স্পষ্ট ভাষায় বলেছি, ইফ দের ইজ কারাপশন দ্য ল উইল টেক ইটস ওন কোর্স। যে কথা উনি বলেছেন চিন্তা ভাবনা না করেই বলেছেন, পরিস্থিতির চাপে বলেছেন। উনি বলছেন এই করে হোয়াইট ওয়াশ হয়ে যাবে পার্টি, সম্ভব নয়। এবং প্রত্যেকটি পঞ্চায়েত থেকে আরম্ভ করে যত চাকরি হয়েছে, সে একেবারে পিয়ন থেকে আরম্ভ করে টিচার অবধি সব জায়গায় কাটমানি আছে। এখন সব জায়গায় লোক যদি বেরিয়ে পড়ে টাকা ফেরত দাও বলতে, তাহলে কি অবস্থা হবে? কাটমানি ইস্যুতে সিপিএম কংগ্রেস আবার মুখ্যমন্ত্রীর একটি পুরনো মন্তব্যকে টেনে খোঁচা দিচ্ছে। ইউনিয়ন কংগ্রেস 1 টাকাই পায় না 2 টাকাই পায়, পার্টিকে কোনো চাঁদা দেয় না। পার্টিটা চলবে কি করে? 1 টাকাই চাঁদা নিন, 2 টাকাই চাঁদা নিন। মনে রাখবেন, পার্টিকে অ্যাকাউন্টটা শো করবেন, 25% নিজেরা খরচা করুন, 75% দলকে দিন। গ্রাম শুদ্ধ লোক তারা কাটমানি ফেরতের জন্য যারা টাকা নিয়েছেন বা তোলাবাজি করেছেন তাদের কাছে টাকা ফেরত চাইবে, স্বাভাবিক। মুখ্যমন্ত্রী যেন আগামী 3 মাস সময়ের মধ্যে কারা কত টাকা কোথায় ফেরত দিল এই তালিকাটা জনসমক্ষে প্রকাশ করুন। রাজনীতিতে আসার আগে তাদের ব্যক্তিগত পরিবারগত কত সম্পত্তি ছিল এবং রাজনীতিতে আসার পর
সেই ব্যক্তিগত পরিবারগত সম্পত্তির পরিমাণ কত গিয়ে দাঁড়িয়েছে। সব মিলিয়ে কাটমানি আছে রাজ্য রাজনীতি এখন তপ্ত। এবিপি আনন্দ। বিশ্বনাথবাবু, এই মুহূর্তে আমরা যখন আলোচনা করছি, নরেশ বাউরি বোলপুর পুরসভার ভাইস চেয়ারম্যান এবং দুবরাজপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক, তার পার্টি অফিস ঘেরাও করে রেখেছে। আমি বলছি কোথাও কিন্তু একটা ল অ্যান্ড অর্ডারের সমস্যার দিকেও কিন্তু এটা লিড। আপনার মনে থাকতে পারে বাম আমলের 10-11 সালের দিকে রেশন কেলেঙ্কারি একটা হয়েছিল, এবং প্রায় রেশন ডিলারদেরকে ধরা, লোকাল লিডারদের ধরে, মানে তারা যে অন্যায়গুলো করেছিল। আমার মনে আছে এই 9 থেকে 11-র মধ্যে বুদ্ধবাবু রিয়াকশন দিল যে এই অবস্থায় হয়ে গেছে, আমি তো ভাবতেও পারি না। একেবারে মানে আমি আপনাকে বলছি, এখন যে মানি ব্যাগ পলিসি তৃণমূল কংগ্রেস করেছে সেটার সাথে কিন্তু একটা সাজুজ্য আপনি পাবেন। শতাব্দী রায় অন্য কেউ তো নয়, মানে বিরোধী দলের নেত্রী নন বা বিরোধী দলের কেউ নন। শতাব্দী রায় পরিষ্কার বলছেন যে 2%-3%কে যারা খাচ্ছে তাদেরকে ধরলে হবে না, ধরতে হবে মাথাগুলোকে, অর্থাৎ 10-12% যারা খাচ্ছে। প্রশ্নটা হচ্ছে 10-12% বা মুখ্যমন্ত্রীর কথা অনুসারে যদি বলি যে 75% যদি পার্টিকে দিতে হয়, তাহলে কিন্তু মানুষ কিন্তু তৃণমূল ভবনে ঢুকে যাবে। মানে আজকে আপনি দেখছেন যে পঞ্চায়েত পুরসভাগুলোতে গিয়ে ঘেরাও করছে মানি ব্যাক করার জন্য, মানে টাকা ফেরত পাওয়ার জন্য, কাটমানি ফেরত পাওয়ার জন্য। আগামী দিন তৃণমূল ভবনে আজকে দুবরাজপুরের ঘটনা অভিযোগ যদি সত্যি হয়, এ তো রথীন দণ্ডপটের সেই বাড়ি থেকে যে ছড়রাগুলি, কিন্তু এ তো মারাত্মক। আমি বলছি আমার কিন্তু আশঙ্কাটা অন্য, যে এই সার্বিক ল অ্যান্ড অর্ডারের সমস্যা না হয়। না, আমি একটা অনুজ পান্ডে, ডালিম পান্ডের বাড়ি কি ভয়ঙ্কর ভাবে ভাঙা হয়েছিল। একটু ঠান্ডা মাথায় ভাবুন, যে লোকটা কাটমানি খেলো সে তো অ্যাকচুয়ালি সরাসরি ঘুষ খেয়েছে, অ্যাকচুয়ালি তাই তো, সরকারি টাকা ঘুষ খেয়েছে, তাহলে তার তো জেলে থাকার কথা, মানে আইন আদালতের মাধ্যমে তার শাস্তি হওয়ার কথা। মানে মুখ্যমন্ত্রী তো আর আইন নন, মুখ্যমন্ত্রী তো মানে বিচারকও নন। মানে পরিষ্কার যখন তারা ঘুষ খেয়েছিলেন দিনের পর দিন, তখন কেন প্রশাসন চুপ ছিল? তখন কেন তাদের জেলে হয়নি? না, আরেকটা আমি জাস্ট একটা মিনিট, আজকে আপনি শুধুমাত্র পঞ্চায়েত পুরসভা দেখাচ্ছেন, আজকে স্কুল সার্ভিস কমিশনের 10-15 লাখ পর্যন্ত উঠেছিল। কলেজ সার্ভিস কমিশন থেকে শুরু করে সিভিক পুলিশের থেকে শুরু করে, মানে তারপরে প্রধানমন্ত্রী সড়ক রোজগার যোজনায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা। বলছি যে আমরা একটা সমাজে বাস করি, সেই সমাজের প্রতিফলন রয়েছে, সেই সমাজের প্রশাসনে রয়েছে, ডাক্তারের রয়েছে, শিক্ষকে রয়েছে, রাজনীতিতে রয়েছে, কর্মীতে রয়েছে, নেতৃবৃন্দে রয়েছে, সর্বস্তরেতে রয়েছে তার প্রতিফলন, নেই এমন কথা নয়। কিন্তু একটা কথা হলো, ওই যেটা বলছে যে প্রশাসন কি করছে, প্রশাসনের কাছে যদি স্পেসিফিক প্রশাসন হাঁটে না জজ হাঁটে, তো একটা অধ্যাপক ওই যে বিশ্বনাথ ধরনের কথা বলবে তো ভাবা যায় না। আরে ভাই, প্রশাসনের কাছে কমপ্লেইন করতে হবে যে আমার কাছে কেউ ঘুষ নিয়েছে, সেটা তো প্রমাণিত হতে হবে, তারপর তো শাস্তি হবে। মুখ্যমন্ত্রীর ভয়ে আমি বলছি ভারতবর্ষে বা বাংলায় তোমার ঘুষ, এটা নতুন বিষয় তো নয়। শক্তিশালী হওয়াতে তোমার বোধোদয় হয়েছে, এতদিন বোধোদয় হয়নি কেন? এতদিন তুমি ব্যবস্থা নিতে পারোনি কেন? এতদিন তুমি সদুচ্ছেব দিতে পারোনি? রাজনীতির সমীকরণ বদলাতে, রাজনীতির সমীকরণ না বদলাতে তুমি কি চাও? রাজনীতির সমীকরণ না বদলাতে রাজনীতির সমীকরণ তোমার কিন্তু ভাবনার মধ্যে পরিবর্তন আসছে। তুমি পুরনো জমি ফিরে পেতে চাইছো, রাজনীতি জমি ফিরে পেতে চাইছো। না, আমি বলছি সেদিন তোমার রাজনীতি সদিচ্ছা দেখাতে পারোনি, প্রশাসনিক সদিচ্ছা দিনের পর দিন কাটমানি যখন খেয়েছে মনে করতে পারো, এই ধরনের কথা মুখ্যমন্ত্রী প্রথম বলেননি। এই ধরনের কথা এর আগে বহুবার নজরুল মঞ্চে, ইনডোর স্টেডিয়ামে এবং অন্যান্য জায়গাতেও তিনি বলেছেন। তাহলে কি তুমি ডেভিলস অ্যাডভোকেট? শোনো, ঘুষ একটা তোমার সামাজিক ব্যাধি, ঘুষ হচ্ছে তোমার ইন্টারন্যাশনাল ন্যাশনাল স্টেট। লোভী মানুষ, এটা মানুষের লোভ, এটা মানুষের তোমাকে যেতে হবে, তোমাকে বিচার করতে হবে। জন্ম থেকে মৃত্যু, তৃণমূল কংগ্রেস আজকে ঘুষে ডুবে গেছে।
ডুবে গেছে আজকে তৃণমূল কংগ্রেস। এই তোমাদের রাজ্যে যে বড় কথা এবং বলছে কেন্দ্রের ঘুষ, আরে কারা নিয়েছে? অমিত আপনার শাহ ছাড়োদা টাকা নাড়োদা কারা নিয়েছে? 80 কোটি হাত পেতে ঘুষ 80 দিয়েছে, কোটি লজ্জা টাকা করে না কি করে হলো? এবার তুমি লজ্জা করে না বলো, মন্ত্রীদের? এই যে যুবরাজের অভিষেক ব্যানার্জির সম্পত্তি কোথায় গেল? তোমরা তাপস দা এখানে বলুন না, মানুষ জানতে এই চাইছে। যে তোমরা আম্বানি অভিষেক আদানিকে ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির গতকাল উষসী সেনগুপ্তকে নিয়ে এই স্টুডিওতে আমরা আলোচনা করেছিলাম। তারপর দেখলাম রাত 10টা থেকে 12টা অবধি নাকা চেকিং হলো শহর জুড়ে 30টা জায়গায়, কিন্তু বাকি সময় বাকি দিনগুলো কলকাতা পুলিশের এই অভিযান চলবে। তো আমি দ্রুত পরপর দুটো অংশ দেখব। প্রাক্তন মিস ইন্ডিয়া উষসী সেনগুপ্তকে হেনস্থার অভিযোগ ঘিরে সমালোচনার ঝড় উঠেছে দেশ জুড়ে। তার মধ্যেই ফের একই ধরনের ঘটনা ঘটল 18ই জুন রাতে, অর্থাৎ উষসী সেনগুপ্তকে হেনস্থার অভিযোগ ওঠার ঠিক পরের দিন। কর্মসূত্রে ব্যাঙ্গালোরের বাসিন্দা এক তরুণীর দাবি, কলকাতা বিমানবন্দরের দিকে যাওয়ার সময় আলিপুর রোড থেকে ধাওয়া করে একটি গাড়ি বর্ধমান রোডের কাছে তার গাড়ি আটকায়। গাড়ির চালক তরুণীকে লক্ষ্য করে কটূক্তি করে। পরে নাম্বার প্লেটের সূত্র ধরে গ্রেফতার করা হয় গাড়ির চালককে। রাতের কলকাতায় বারবার এই ধরনের ঘটনার প্রেক্ষিতে অনেকেই প্রশ্ন তুলছেন, রাস্তার উপর এমন বেপরোয়া আচরণের সাহস আসছে কোথা থেকে? এই ঘটনার পর বাইকে বিধিভঙ্গ রুখতে মঙ্গলবার রাতে নাকা চেকিং এর ব্যবস্থা করে পুলিশ, কিন্তু তাতে যেন বেপরোয়া মানসিকতার ছবিটা আরো বেশি করে ফুটে ওঠে। যেখানে প্রাক্তন মিস ইন্ডিয়া উষসীকে হেনস্থা করা হয় বলে অভিযোগ, সেই এক্সাইড মোড়েই বহু আরোহীকে দেখা যায় হেলমেট ছাড়া বাইক চালাতে। এই এক্সাইড মোড়ের আমি ছবিটা দেখাবো। এই মুহূর্তে একটি স্পেশাল নাকা চেকিং করা হচ্ছে কলকাতা পুলিশের তরফে। মূলত বাইক আরোহী যারা আসছেন এখান থেকে, যাদের মাথায় হেলমেট নেই তাদেরকে কিন্তু ধরা হচ্ছে। এরকম বেশ কয়েকটি, প্রায় গত আধ ঘন্টায় অন্তত 4 থেকে 5টি বাইক পুলিশ ইতিমধ্যেই আটক করেছে। একটি বাইক ঝড়ের গতিতে গিয়ে ধাক্কা মারে ট্যাক্সিতে। কর্তব্যরত ট্রাফিক পুলিশ ধরতে গেলে তাদের কার্যত ডজ করে বেরিয়ে যায় বাইকটি। ধরা পড়ার পর জানা যায় বাইক আরোহীদের লাইসেন্সই নেই। আমার লাইসেন্স নেই কো, ঠিক আছে, আমার লাইসেন্স নেই কো, ঠিক আছে, এর জন্য আমি পালিয়ে গেছিলাম পদ্মপোকার। ওদিকে চাপাল ফাপাল পাওয়া যায়, ওদিকে আমরা দুজন গিয়েছিলাম, ঠিক আছে। এর জন্য সব দিন ধরে না এরা, আমরা সব দিন যাই না, সপ্তাহে একদিন যাই। হেলমেট ছাড়া অনেক বাইক আরোহী আবার পুলিশের সঙ্গে তর্কাতর্কি জুড়ে দেয়। বিধি ভেঙেও কারো কারো আবার এমন ভাব যেন জরিমানা দিলে 7 খুন মাফ। আপনি বাইকে I'm paying the fine right now. It's okay. मानते हैं कि गलती के इसलिए मैं पे कर रहा हूँ फाइन, उसमें क्या है? রাজাবাজারেও অনেক হেলমেটহীন বাইক আরোহীকে পাকড়াও করা হয়। একই ছবি দেখা যায় প্রিন্স আনোয়ার শাহ রোডে। কি ভাবছেন, এই ধরপাকড়ে বাইক আরোহীদের মনে ভয় জন্মেছে? তাহলে নাকা চেকিং উঠে যাওয়ার পরের ছবিটা দেখুন। ঘড়ির কাঁটা বলছে রাত এখন 12:30, কিন্তু এখন যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক বাইক যাচ্ছে, যে সমস্ত বাইক আরোহীর মাথায় কোনো হেলমেট নেই। কিছুক্ষণ আগে পর্যন্ত কিন্তু যেমনটা আমরা দেখছিলাম যে কলকাতা পুলিশের যে নাকা চেকিং চলছিল, সেই সমস্ত কিন্তু একটু ঢিল পড়তেই একেবারে অন্য ছবি যেমনটা আমরা দেখতে পাচ্ছি। শেক্সপিয়ার সরণির কলা মন্দির সংলগ্ন অঞ্চল, এখানে কিছুক্ষণ আগে পর্যন্ত কলকাতা পুলিশের নাকা চেকিং চলছিল। রাত এখন ঠিক 1টা, এই সময়ে কিন্তু ছবি একেবারে অন্য। এই রাস্তা দিয়ে একের পর এক বাইক যাচ্ছে যাদের বেপরোয়া গতি, এবং বাইক আরোহীদের মাথায় হেলমেট নেই। আর এর উপরে নজরদারি করার জন্য কোনো পুলিশকে দেখা যাচ্ছে না। পুলিশের নাকা চেকিং উঠতেই ছবিটা একেবারে উল্টো ধরা পড়েছে। ধর্মতলার নাকা পয়েন্ট এখন ফাঁকা, আর ঠিক এই সময়ে একের পর এক গাড়ি চলেছে, একের পর এক বাইক চলেছে, যে সমস্ত বাইক আরোহীর মাথায় কোনো হেলমেট নেই। নাকা পয়েন্টের চেকিং যখন একটুখানি ফাঁকা হয়েছে, তখন থেকে কিন্তু একেবারে অন্য ছবি। বৃহস্পতিবার সকাল থেকেও কলকাতা জুড়ে দেখা যায় একই ছবি। তপসিয়া এলাকায় হেলমেট ছাড়াই ঝড়ের গতিতে বাইক চালাতে দেখা যায় কয়েকজনকে। কারোর মাথায় হেলমেট নেই, তাও ভাঙছে সিগন্যাল, এবং কেউ মোবাইলে কথা বলে বলে বাইক চালাচ্ছে, এবং পুরোটাই হচ্ছে পুলিশের সামনে। দাঁড়িয়ে রয়েছি তপসিয়া ক্রসিংয়ে।
এবং এই জায়গায় এসে আমাদের ক্যামেরায় ছবি ধরা পড়লো যে বেপরোয়াভাবে বাইক চালানো হচ্ছে, নিয়ম ভাঙা হচ্ছে এবং নিয়মকে বুড়ো আঙুল দেখিয়েই পুলিশের সামনেই কিন্তু আইন ভাঙা হচ্ছে। যে রাজাবাজারে বুধবার রাতে হেলমেটহীন বাইক ধরতে পুলিশ অভিযান চালায়, সেখানেও বৃহস্পতিবার সকালে দেখা যায় হেলমেটহীন বাইকের দাপাদাপি। রাজাবাজার মোড় বুধবার রাত্রেবেলা পুলিশি অভিযান হয়, বিনা হেলমেটে গাড়ি নিয়ে বেরোলে ধরপাকড় হয়, কিন্তু তারপরেও বদল হলো না ছবিটার। এখনও পর্যন্ত চলছে, সকাল থেকে দেখতে পাচ্ছি বিনা হেলমেটে মোটর বাইক নিয়ে মেন রাস্তার ওপর দাপাদাপি। আইনকে বুড়ো আঙুল দেখানোর আরও একটা ছবি এবার দেখুন। প্রশাসনের নির্দেশ, হেলমেট না থাকলে পেট্রোল মিলবে না। পেট্রোল পাম্পে বড় বড় করে তা লেখা আছে, কিন্তু সেই নির্দেশ মানা হচ্ছে কি? হেলমেট ছাড়া বাইক আরোহীদের কি সত্যিই পেট্রোল দেওয়া হয় না? তা দেখতেই আমরা ঢু মেরেছিলাম পদ্মপুকুরের এই পেট্রোল পাম্পে। এখানে হেলমেটহীন বাইক আরোহীর সংখ্যাই দেখা গেল বেশি, তবে তারা সকলেই দিব্যি পেট্রোল পাচ্ছেন। নো হেলমেট নো পেট্রোল বাই অর্ডার কমিশনার অফ পুলিশ। কিন্তু এই অর্ডারটা যে শুধুমাত্র পেট্রোল পাম্পের এই পিলারের গায়ে সীমাবদ্ধ, তা বিভিন্ন পাম্পে ঘুরে বয়ে যাচ্ছে। সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখে কয়েকজন আবার অন্য কৌশল নিলেন। এই ব্যক্তি যেমন চট করে পাশের বাইকের এক আরোহীর থেকে হেলমেট ধার করে পড়ে নিলেন, কিন্তু স্বীকার করলেন না। কার হেলমেট নিলে ভাই? ওর হেলমেট নিলে? এটা আমার হেলমেট আছে। হেলমেট দিলেন কেন ওনাকে? হ্যাঁ, কিন্তু ছলচাতুরি ধরা পড়তে বেশিক্ষণ লাগলো না। পেট্রোল পাম্পের বাইরে বেরিয়ে হেলমেটের মালিককে তা ফেরত দিতে দেখা গেল স্কুটার আরোহীকে। এই ব্যক্তিও পেট্রোল পাম্পে এসে পাশের বাইক আরোহীর থেকে হেলমেট চাইলেন, তারপর সেটি শুধু হাতে ধরে দাঁড়িয়ে থাকলেন। পাশের বাইক আরোহীও এমন ভাব করলেন যেন কোনো উপকার করেছেন, যদিও আসলে তিনি একজনকে নিয়ম ভাঙতে উৎসাহ দিলেন। হেলমেট দিলেন কেন? যে তুমি তেল দিতে পারো না, আমাকে চাইলো, আমি দিয়ে দিলাম। হেলমেটটা চাইলো। পেট্রোল পাম্পে এই হলুদ হেলমেটটিও বেশ কয়েকবার হাত বদলালো। প্রথমে বাইরে থেকে একজন বাইক আরোহী এসে সেটি আরেকজনকে দিলেন, তিনি পেট্রোল নিয়ে আবার হেলমেটটি ফিরিয়ে দিলেন। এসব কি পেট্রোল পাম্পের কর্মী দেখতে পান না? আমরা বলি, ওরা মানে না। লোকাল সব ছেলে পেলে বলে কি হেলমেট ছাড়া দিতে হবে, আর না হলে ওর থেকে এক্সচেঞ্জ করে ওরা করে নেবে, হেলমেট নিয়ে নেয়। আর যদি বেশি করি তো মা বোনা গালাগালি দেয়। পেট্রোল পাম্পে এক হেলমেটহীন আরোহীকে হেলমেট না পরার কারণ জিজ্ঞেস করায় তিনি মেজাজ দেখিয়ে চলেই গেলেন। কোথায় যাচ্ছে? কাজে যাচ্ছি। হেলমেট পরে বেরোতে হয় জানেন না? হেলমেট আমার চুরি হয়ে গেল। আর তেল ভরাতে হয়তো হেলমেট পরে, জানেন? হ্যাঁ। এখন না, নেই তো কি হবে? দেবে না চলে যাবো। পার্ক সার্কাসের এই পেট্রোল পাম্পেও দেখা গেল একই ছবি, কর্মীদের মুখেও শোনা গেল একই যুক্তি। এসে এখানে খুব ঝামেলা করে আর কি, সব বলে আমি পাড়াতে লোক আছি, না ধরলে এসে ঝামেলা করে। হ্যাঁ, অনেকবার হয়েছে। নিউ আলিপুরের মহাবীরতলা পেট্রোল পাম্পেও বেশ কয়েকজনকে হেলমেট ছাড়া পেট্রোল নিতে দেখা গেল। নিয়ম ভাঙার অনুশোচনা তো দূর, অদ্ভুত যুক্তি দিলেন আরোহীরা। পাশের বাড়িতে, পাশের পাড়ায় থাকি, কি করবো? মেন রাস্তা আবার গলি দিয়ে ঢুকে যাবো। এইটা কি লেখা আছে? নো পেট্রোল। কি লেখা? নো হেলমেট নো পেট্রোল। আচ্ছা, তাহলে বিনা হেলমেটে পেট্রোল দিচ্ছেন? আমি কি করবো, এখানে তো মার খাবো না, তো লোকাল ছেলে, তাই জন্য দিতে হবে। কোনো মার খেয়েছেন? হ্যাঁ। কলকাতার রাস্তায় হেলমেটহীন বাইক আরোহীদের দৌরাত্ম্য নতুন নয়। প্রাক্তন মিস ইন্ডিয়াকে হেনস্থার অভিযোগ ওঠার পরও যে ছবিটা বিন্দুমাত্র বদলায়নি, তার প্রমাণ বৃহস্পতিবার সকাল থেকে কলকাতার বিভিন্ন জায়গায় আমাদের ক্যামেরা বন্দী হয়েছে। সেই একইভাবে হেলমেটহীন বাইক আরোহীদের দৌরাত্ম্য, কোথাও কোথাও পুলিশ ধরতে গেলে পাশ কাটিয়ে পালানো, কোথাও আবার পুলিশ বাইক আরোহীদের পিছু ধাওয়া করে। অর্থাৎ পেট্রোল পাম্প হোক কিংবা রাস্তা, হেলমেট বিধিকে থোড়াই কি আর। পার্থপ্রতিম ঘোষ ও প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।